বলো এখানে 1 নম্বর এক্সারসাইজে কোথায় প্রবলেম হচ্ছে? যেমন x plus 1 by x। এক্স প্লাস এটা হ্যাঁ, এই জায়গায় কোথায়, মানে শুরু থেকে প্রবলেম নাকি কোন জায়গাটায় প্রবলেম? যেমন এখানে আমরা না কি করব, শুরু থেকে করে প্রথমে মানে আমার ডেরিভেটিভটা করতেই তো প্রথমে সমস্যা আমরা হচ্ছে, আর বাকি ডেরিভেটিভ বের করব এক্স প্লাস 1 বাই এক্স। এই ফাংশনের ডেরিভেটিভ যখন বের করব, এফ প্রাইম অফ এক্স এর ডেরিভেটিভ হবে, এক্স কে ডেরিভেটিভ করলে হয় 1, আর 1 বাই এক্স ডেরিভেটিভ করলে হয় মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখন ক্রিটিক্যাল পয়েন্ট বের করার জন্য ফার্স্ট ডেরিভেটিভ ভ্যালু যদি 0 লিখি, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1। হ্যান্স আমরা যখন স্কোয়ার রুট করব, এখানে প্লাস মাইনাস চলে আসবে, 1 কে যখন রুট করব আসবে 1। সো আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট বের হচ্ছে +1 এবং -1। ওকে, সরি, 1 minus 1 by x square, মানে সেকেন্ড লাইনটা আর কি। আমার তো এই জায়গায় সমস্যা, এইটাই আমি কনফিউজড হয়ে গেছিলাম আচ্ছা, যে আমি এক্স পাওয়ার এন কে যখন আমরা ডেরিভেটিভ ওই করি, যে পাওয়ার রুলসে। হ্যাঁ পাওয়ার রুলস, এই যে এটা হয় না, এখানে 1 বাই এক্স মানে কত? 1 বাই এক্স মানে এক্স পাওয়ার -1, রাইট? হ্যাঁ, সো আমরা এখানে ডেরিভেটিভ করবো, আমাদের এখানে -1 ইন্টু এক্স পাওয়ার -2 বসবে, দ্যাট মিনস -1 বাই এক্স স্কোয়ার। ওইটা কি ওই 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 সূত্রে পড়বে এক্স্যাক্টলি এটা? এক্স্যাক্টলি এই বুঝতে সূত্র থেকে আসবে, এক্স্যাক্টলি। বুঝছি। তার মানে আমরা এখানে পেয়ে যাচ্ছি এটা। সো ক্রিটিক্যাল পয়েন্ট পাচ্ছি আমরা এখন। আমরা ফার্স্ট ডোমেনের জন্য যে দেখি ফার্স্ট ডোমেনে 0 আর ইনফিনিটি থাকতেছে, তো এফ অফ 0 ইনফিনিটি, হ্যাঁ 0 ইনফিনিটির মধ্যে কিন্তু -1 নাই, শুধুমাত্র +1 আছে। হ্যাঁ, সো আমরা যখন ডোমেইন D1 কনসিডার করতেছি, আমরা পয়েন্ট কোনটা কোনটাকে নিব? 0 কে নিব, জাস্ট ইনফিনিটি কে নিব এবং +1 কে নিব। হ্যাঁ মাইনাস। হ্যাঁ, সো 0 তে যখন নিচ্ছি আমাদের জিনিসটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, জি, যেহেতু 1/0 আসতেছে, তাই না? 0 + 1/0 আনডিফাইন্ড আসতেছে, সো এটা আসলে হচ্ছে না। তাহলে আমরা যখন আবার ইনফিনিটিও তো আনডিফাইন্ডই থাকবে। ইনফিনিটি আনডিফাইন্ড হবে, ইনফিনিটিতে আমরা যদি ইনফিনিটি নেই তাহলে কি হবে? এক্স এর পরে ইনফিনিটি বসে ইনফিনিটি +1/ইনফিনিটি, আর ইনফিনিটি +1/ইনফিনিটি মানে 0, দ্যাট মিনস ইনফিনিটি আসতেছে। সেটাই, হ্যাঁ ইনফিনিটি মানে নিলে ইনফিনিটি আসবে। হ্যাঁ, আর 1 নিলে তা আসতেছে 1 1 নিলে + আসবে 1 2। 2 আসবে। তার মানে এখানে আমাদের মিনিমাম ভ্যালু হচ্ছে গিয়ে 2, x = 1 এ, আর ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হচ্ছে হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটি, x = ইনফিনিটিতে, রাইট? হ্যাঁ ভাই, বুঝছি না। আচ্ছা, আর কোনটাতে প্রবলেম? আচ্ছা, তাইলে এই যে লাস্টে এইচ এর যে 75/x এই জায়গাটায় আর কি, মানে হ্যাঁ, এটাও কি সেম রুলসে পড়বে? আমি এটাও এই রুলস সেম। গুলো এটাই বুঝতেছিলাম না। 75 × 1/x, 75 তো রয়ে যাবে, 1/x কে যখন ডেরিভেটিভ করবো -1/x² হবে, 1/x², 75 এর মতোই রয়ে যাবে। ঠিক আছে, সো এটা হবে 75/x², ডেরিভেটিভ করলে 75/(-75/x²) হবে যদি ডেরিভেটিভ করি। 75 জাস্ট ডেরিভেটিভ এটা করে দেন তো পুরোটাই, 3x + 5 + 75। ওটা যদি করি, f of x = 3x + 5 + 75/x, ডেরিভেটিভ 3x কে ডেরিভেটিভ করলে কত আসে? 3 3, 5 কে ডেরিভেটিভ করলে 0 0, আর 75 থেকে যাবে, 1/x কে ডেরিভেটিভ করলে -1/x²। তাহলে কি হচ্ছে? 3 - 75/x²। 75 কে সরে নিলাম, -1/x²। এটা কি কোন ফর্মুলাতে পড়ে ভাই? এই যে 75/x না,
হ্যাঁ হ্যাঁ 75 এক্স এর মধ্যে 75 টা কি আসলে কোএফিসিয়েন্ট, রাইট? কোএফিসিয়েন্টটা রয়ে গেল কোএফিসিয়েন্ট, আমাদের, হ্যাঁ আমাদের তাহলে আর কি থাকতেছে? থাকতেছে এখানে শুধুমাত্র এক্স পাওয়ার মাইনাস ওয়ান। আবার 75 তো রয়ে যাবে, আমরা শুধু ডেরিভেটিভ করবো এক্স পাওয়ার মাইনাস ওয়ান কে। এক্স পাওয়ার মাইনাস ওয়ান কে ডেরিভেটিভ করলে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার আসতেছে। আর 75 তো গুণ আকারে প্রোডাক্ট আকারে রয়ে যাবে এখানে। আচ্ছা তাহলে ওকে, -1/, এটা কি ফর্মুলাই ছিল মাইনাসটা, তাই না? 1/x² এর যে মাইনাসটা, যে এটা তো 75 ফর্মুলা থেকেই আসবে, রাইট? এক্স পাওয়ার মাইনাস ওয়ান কে ডেরিভেটিভ করলে মাইনাস ওয়ান, এই যে পাওয়ারটা চলে আসছে সামনে, তাই না? সামনে, হ্যাঁ তারপর এক্স পাওয়ার পাওয়ার থেকে এক কমবে, তাহলে কি হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু এক্স পাওয়ার মাইনাস টু। তো এটা আসলে কি ওয়ান বাই এক্স স্কোয়ার আসতেছে, জি। রাইট? এখন এটাকে যদি আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে যাই, এক্স এর ভ্যালু আসবে এখানে হচ্ছে প্লাস মাইনাস ফাইভ। ঠিক আছে, জি তাহলে ঠিক আমরা আছে, এখন হ্যাঁ বাকিটা কি পারবো? যেমন ফার্স্ট আমরা যদি প্রথম ডোমেইনটা নিই, প্লাস ফাইভ মাইনাস ফাইভ কোনটা কিন্তু ডোমেইনের মধ্যে নাই। এটা হবে না, না। হ্যাঁ, আর ডি তখন টু তে শুধুমাত্র গেলে আপনি পাবেন ফাইভ পাবো, প্লাস ফাইভ পাবো, মাইনাস ফাইভ শুধু কে পাবো 5। না। হ্যাঁ, তাইলে এখানে কি হবে? তাহলে ডি ওয়ান যখন করব, ডি ওয়ান করার সময় আমরা শুধুমাত্র চেক করব এফ অফ টু এবং এফ অফ মাইনাস টু, তাই না? এফ অফ টু করলে কত জি, আসে সেটা বের করবো, মাইনাস টু করলে কত আসে সেটা বের করব। আর ডি টু বুঝতে যখন পারছি, হ্যাঁ করব তখন করব এফ অফ ওয়ান, এফ অফ ফাইভ আর এফ অফ টেন, এই তিনটা বের করবো। তিনটা বের করে তখন কম্পেয়ার করব কোনটা ম্যাক্সিমাম হবে কোনটা মিনিমাম হবে। জি বুঝতে পারছি। আর এই নাম্বারের জাস্ট আমাকে এই যে কোনো একটা দেখাই দেন তো এদিকে, মানে যে কোনটা? এখানে এই -√ওভার যে মান দেয়া আছে এই নাম্বারটা, ই নাম্বারটা, আচ্ছা ই নাম্বারটাতে আমরা মানে মাইনাস ডেরিভেটিভ করি। ফাংশনটা দেওয়া ছিল হচ্ছে কি থ্রি এক্স পাওয়ার ফাইভ মাইনাস ফাইভ এক্স কিউব। থ্রি এক্স পাওয়ার ফাইভ কে যখন আমরা ডেরিভেটিভ করবো আমাদের ফাইভ সামনে চলে যাবে, 15x4 ফিফটিন এক্স x⁴ ফোর আর 15x মাইনাস ফিফটিন এক্স স্কোয়ার। x², হ্যাঁ এটাই। তো তাহলে তখন 15, ফিফটিন এক্স পাওয়ার ফোর, এটাকে থেকে আমরা কিন্তু কমন নিয়ে ফেলতে পারি। ফিফটিন এক্স স্কোয়ার কমন নিয়ে ফেললাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো পাচ্ছি হ্যাঁ ক্রিটিক্যাল হ্যাঁ পয়েন্ট বের করার জন্য। তাহলে এখান থেকে আমরা কি পাই? এক্স ইকুয়াল টু জিরো পাবো, প্লাস ওয়ান পাবো, মাইনাস ওয়ান পাবো, তাই না? হ্যাঁ 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 এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে এখন আমরা দেওয়া আছে ডি টু নিয়ে করতে বলতেছো নাকি ডি ওয়ান নিয়ে করবো? D1 নিয়ে করার দরকার নেই, D1 এ এখানে তো আসবে শুধু -1টা। না না, ডি ওয়ান এর জন্য সবগুলোই আসবে, মাইনাস জিরো সবগুলো প্লাস আসবে। ওয়ান মাইনাস ওয়ান সবাই হ্যাঁ 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 সবগুলো আসবে, বলবে, আচ্ছা, তাই হ্যাঁ। না? হুম। তার মানে এখানে আর 0 + 1 -1 -2 + 2 চারটা বের করতে হবে, পাঁচটা বের পাঁচটা, করতে হবে। পাঁচটা বের করতে হবে। আর ডি টু এর জন্য যখন করব আমাদের ইন্টারভ্যালটা আছে মাইনাস রুট টু থেকে রুট টু। আর মাইনাস রুট থেকে রুট টু এই ইন্টারভ্যালটা আসলে কার সমান নিউমেরিক্যালি যদি আমরা ডেসিমালে বের করি, এই মাইনাস ওয়ান ওয়ান পয়েন্ট পয়েন্ট সেভেন থ্রি জিরো ফাইভ সামথিং এরকম কিছু একটা, তাই না? হ্যাঁ তারপর হচ্ছে 1.7305, এটা বোঝার সুবিধার জন্য লিখলাম। তাহলে কিন্তু আমাদের জিরো কিন্তু আছে এখানে, ওয়ানও আছে, মাইনাস ওয়ান আছে, সবাই কিন্তু এটার মধ্যে আছে। তার মানে আমরা এখানে বের করব এফ অফ জিরো বের করব, এফ অফ ওয়ান বের করব, এফ অফ মাইনাস ওয়ান অ্যান্ড অলসো এফ অফ রুট টু, এফ অফ মাইনাস রুট টু, জি। সবার জন্য বের করব, রাইট? এই ভ্যালু কি বের করে দেখাইতে হবে? জিরোর জন্য 0, জিরো হয়, ওয়ানের 1 এর জন্য জন্য 1, মাইনাস টু হয়, মাইনাস ওয়ানের জন্য হচ্ছে +2। মাইনাস প্লাস প্লাস টু হবে। হুম, এখানে কি হবে? এই রুট টু এর জাস্ট জন্য √2। হবে থ্রি ইন্টু টু পাওয়ার ফাইভ বাই টু মাইনাস ফাইভ ইন্টু টু পাওয়ার থ্রি বাই টু। তাহলে এখান থেকে আমরা একটু কমন নিতে পারি, টু পাওয়ার থ্রি বাই টু যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকতেছে হচ্ছে গিয়ে আহ এখানে কত থাকতেছে? 2 পাওয়ার কত কমন নিছেন? 3/2। থ্রি বাই টু কমন তাইলে আর নিয়ে থাকবে ফেললাম। 3। এখানে থাকতেছে আর কত, এ থাকতেছে না, ওয়ান থাকতেছে। হ্যাঁ
1 রাখতেছে, তাহলে তার মানে হচ্ছে কি 3 দুগুণে 6 থাকবে, এখানে 5 থাকবে, তার 5 মানে এটা থাকবে। আসলে 2 পাওয়ার 3/2 হবে এখানে, রাইট? হ্যাঁ, আর √2 মাইনাস √2 করলে হবে একই একই জিনিসটাই, শুধুমাত্র মাইনাস হবে সামনে। মাইনাস হবে, হ্যাঁ। তার মানে এখানে সবচেয়ে বড় কত? এখানে সবচেয়ে বড় 2। হুম, তার মানে এই জিনিসটা আসলে 2 পাওয়ার মাইনাস, এই যে 2 পাওয়ার 3/2, এই জিনিসটা আসলে কত? এই জিনিসটা হচ্ছে 8 √8 মানে হচ্ছে কি 4√2, তাই না? হ্যাঁ, সরি সরি, 4 √8 না মানে এটা তো হচ্ছে করতে পারবে না, যেহেতু 2√2, 3/2 আছে। এটা হচ্ছে -2√2। তার মানে এখানে দেখতে পাচ্ছি আমাদের সবচাইতে বড় হচ্ছে এটা 2√2, নিউমেরিক্যালি সবচাইতে বড় হচ্ছে 2√2, আচ্ছা, এটা সবচেয়ে নিউমেরিক্যালি বড়, তার মানে এটা হচ্ছে আমাদের গ্লোবাল ম্যাক্স, আর এটা ওকে। হচ্ছে তাহলে গ্লোবাল মিন। হুম, বাকি ওটা হচ্ছে গিয়ে লোকাল ম্যাক্স, লোকাল মিন। হ্যাঁ, লোকাল ম্যাক্স হলো 2, -2 হলো লোকাল হ্যাঁ, মিন। এরা সবাই লোকাল ম্যাক্স, লোকাল মিন, শুধুমাত্র এখানে একটা স্পেশাল কেস আছে, যেমন এইটা, ঠিক আছে? এটা কিন্তু লোকাল ম্যাক্স না, লোকাল মিনও না, এটাকে বলা হবে পয়েন্ট অফ ইনফ্লেকশন। কোনটা, জিরোটা? হ্যাঁ, হুম, এটাকে কেন পয়েন্ট অফ ইনফ্লেকশন বলা হয় সেটা আমরা সেকেন্ড ডেরিভেটিভ যখন করবো তখন বুঝবো। পয়েন্ট অফ ইনফ্লেকশন বলতে একটা জিনিস আছে, সেটা পরে দেখলেও চলবে। ঠিক আছে, এখানে আর কোনো প্রবলেম আছে? না এখানে আর কোনো প্রবলেম নেই। ওকে ফাইন। 2 নম্বরে, ডেরিভেটিভ 2 নাম্বার আমি আসলে ওইভাবে দেখিনি, এমনি আপনি যেটা করছেন ওইটাই আমি জাস্ট ইয়ে করছি। 2 নাম্বারটা এই মতো লাগবে। আচ্ছা 2 আর 4 মোটামুটি একই রকম, আশা করি প্রবলেম হবে না, তাই না? 2 আর 3 একই রকম, 4 এদিকে না। 3 একই রকম, আর আচ্ছা, 4 হ্যাঁ। হচ্ছে গিয়ে 4 কি আমি দেখাচ্ছিলাম লাস্ট ক্লাসে? না 4 আপনি দেখান নাই, কিন্তু আমি নিজে নিজে চেষ্টা করে আপনাকে হোমওয়ার্ক দিছিলাম আর কি। জাস্ট আপনি আমাকে এখানে একটা মানে কোন ফর্মুলা দিবেন, আমি তো আমার মতো করে করছিলাম আর কি। আপনি হইছে কি এখানে দেখছেন বলছে এটা কি হচ্ছে কোয়াড্রেটিক ফর্মস ইন টু ম্যাট্রিক্স ফর্ম, হ্যাঁ? ম্যাট্রিক্স ফর্ম, মানে জাস্ট ফর্মুলাটা। ম্যাট্রিক্স ফর্মে এটাকে বানাইতে বলছে। ম্যাট্রিক্স ফর্মে বানানোর নিয়মটা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ভ্যারিয়েবল কয়টা, x1 এবং x2, দুইটা ভ্যারিয়েবল, রাইট? হ্যাঁ ভাই। আমরা এখানে যে কাজটা করব, এক্স এ এক্স ট্রান্সপোজ, সরি, এক্স ট্রান্সপোজ এ এক্স, এই ফরম্যাটে নিয়ে আসবো। এই ফরম্যাটটা মানে কি, এখানে এক্স বলতে বুঝাচ্ছি আমরা এমন একটা ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে x1 এবং সরি, এটাকে একটা কলাম ম্যাট্রিক্স, মানে হচ্ছে কি x1 x2, যেহেতু দুইটা ভ্যারিয়েবল, 2 ডাইমেনশন, তাই 2 ডাইমেনশন নিলাম, ঠিক আছে? তাহলে এক্স এর যে ট্রান্সপোজ সেটা কি হবে, সেটা হবে x1 x2, তাই না? তো x1 x2, হ্যাঁ। x1 x2, হ্যাঁ। তো এখানে আমরা ম্যাট্রিক্স ফর্মে আনতে হলে আসলে মেইনলি এই ম্যাট্রিক্সটা জানলে কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যায়। এই ম্যাট্রিক্সটা জানলে আমাদের কাজ শেষ। যেমন এই প্রথমটার জন্য আমরা দেখতে পাচ্ছি x1² - 2 × x1 x2 + x2 হোল স্কয়ার। সো আমরা যে কাজটা করব এখানে, x ট্রান্সপোজ এ এক্স ইকুয়ালস টু, আমরা পাচ্ছি x1 x2, এখানে একটা 2/2 ম্যাট্রিক্স হবে, একটা 2/2 ম্যাট্রিক্স। আমরা এন্ট্রিগুলো এখন লিখলাম না, এন্ট্রিগুলো একটু ফাঁকা রেখে যাই, জাস্ট এটা একটা হ্যাঁ, 2/2 ম্যাট্রিক্স হবে। আর এখানে হবে একটা কলাম ম্যাট্রিক্স x1 x2। x2, হুম, এই যে আমরা 2/2 ম্যাট্রিক্সটা, যে এই ম্যাট্রিক্সের ডিটারমাইন্ড হবে আমাদের এখানকার এই অনুযায়ী আর কি, বুঝতে পারছি। ঠিক আছে? আহ তো যে কাজটা করতে হবে, এখানে হবে এটা যেন কি হয়, 1 1, এটা হবে প্রথমটার, x1 এর যেই ম্যাক্সিমাম পাওয়ার থাকবে, হ্যাঁ, হুম, ফার্স্ট এন্ট্রি যে ম্যাক্সিমাম পাওয়ার থাকবে, দ্যাট মিনস x1 স্কয়ার এর যেই কোএফিসিয়েন্ট সেটা বসবে এখানে, ওকে, x2 x1, হোল স্কয়ারের যে কোএফিসিয়েন্ট সেটা বসবে এখানে। ওকে। এটা কি সিমেট্রিক ম্যাট্রিক্স টাইপের কিছু? হ্যাঁ, এটা সিমেট্রিক ম্যাট্রিক্সই হবে। আর এখানে x1 x2 এর জায়গায় সেটা -2 মোস্ট প্রবাবলি, -2, আর ওখানে -2, হ্যাঁ। রাইট? আমি কি ঠিক করছি না ভুল করছি? একটু ভুল না করছি আপনি মনে হয়, একটু ভুল করছি, এখানে -1 এখানে জি, -1 হবে, দ্যাট মিনস এইখানে হবে এটার অর্ধেক। হ্যাঁ, হাফ হাফ দিয়ে শীটে এটার অর্ধেক হবে এখানে, এখানে অর্ধেক হবে -1 এখানে এখানে আর এখানে। -1। তাহলে আমরা যদি কিন্তু আমরা এই যদি পাশটাতে
হ্যাঁ হ্যাঁ, যেমন 3 নাম্বারটা কিন্তু প্লাস, কোনটা এটা? না এর, যেমন এর যে x⁴ যেটা, সেটা তো প্লাস, তাহলে আমরা এই দুই জায়গায় কিভাবে একসাথে মাইনাস করবো? মানে এটা অর্থগোনাল ভাবে মাইনাস হলো না, কোনায় আচ্ছা, আমি কোনায় আমি একটু -1 আমি -1। একটু চেক করে দেখি, 1 মিনিট। হ্যাঁ, x1 x1 মাইনাস x2, এভাবে না করে মনে হয় এইভাবে করলে সুবিধা হবে। x1 x2 x1 মাইনাস x2 minus x1 plus x2 equal to x1 squared minus x1 x2 minus x1 x2 plus x2 whole square। হ্যাঁ ঠিক আছে, এটাই হবে। আমি কি করছি এটা কি বোঝা গেছে? আমি মানে ডাবল চেক করে দেখলাম আর কি, ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করে দেখলাম যে ঠিক আছে কিনা। হ্যাঁ এটা ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে আমরা যে ম্যাক্সিমাম x1 এর যে পাওয়ার, হ্যাঁ, হুম x1 এর কোএফিসিয়েন্টটা বসবে আমাদের এখানে, x2 এর কোএফিসিয়েন্ট বসবে এখানে, আর ওকে এখানে বসবে হচ্ছে কি x1 আর x2 এর যে মাল্টিপ্লিকেশন, সেই x1 x2 এর যে কোএফিসিয়েন্ট তার অর্ধেক। এখানে কোএফিসিয়েন্ট কত? অর্ধেক, হ্যাঁ -2 এর অর্ধেক কত? -1, এখানে -1 -1। ওকে। ঠিক আছে। যেমন সি নাম্বারটাতে এটা 3/3 ম্যাট্রিক্স, এখানে দেখতে পাচ্ছি আমার তিনটা এটা 3/2, ভ্যারিয়েবল, x1 x2 আর x3। মানে এখানে x2 x3 হবে, এখানে একটা 3/3 হুম ম্যাট্রিক্স হবে, আর কলামে হবে x1 x2 x3। x2 x3। হুম তার মানে এখানে আমরা x1 এর যে ইয়াটা পাবো সেটা বসবে এখানে, x1 এর 2 কোফিসিয়েন্ট বসবে 1, রাইট? x1 হোল স্কয়ারের কোফিসিয়েন্ট 1, ওকে x2 হোল স্কয়ারের কোফিসিয়েন্ট 2, x3 স্কয়ারের কোফিসিয়েন্ট হচ্ছে 3, 3 তারপর x1 x2 এর যে কোফিসিয়েন্ট, x1 x2 এর কোফিসিয়েন্ট কত? 4 না? হাফ, তাহলে 2 হবে। তাহলে এটা 2 2। তারপরে x1 x3 এর যে -3 কোফিসিয়েন্ট, না 1 2, এটা হ্যাঁ এটা। তারপর হচ্ছে কি x2 x3 এর যে কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে 8, 8 এর অর্ধেক হচ্ছে 4 4। 4। আর হুম x1 x3 এর কোএফিসিয়েন্ট হচ্ছে -6, অর্ধেক -3 -3। ঠিক আছে কি? আই থিংক ঠিক জি, আছে। 1 2 -3 2 1 4 -3, -3 তো এই জায়গায় হওয়ার কথা। সেই জায়গায় হওয়ার কথা। আমি তো ওইভাবে করছি না। তোমার আছে কি ওদের অ্যান্সার, তো? হ্যাঁ, ওদের একটু আনসারটা দেখো তো। সামটাইমস ওদের আই অ্যান্সার মে মেক দিছে, মিস্টেক। না ওই যে -3টা আগে আসবে, লাস্ট লাইনে -3 4 দেন 3, আচ্ছা, এখানে যেটা -3 আমি তাই তো? আপনাকে বলতে চাইছিলাম। হুম, এই জায়গায় আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ এই আচ্ছা, জায়গাটায় -3 4 -3 4, তাহলে -3 4, হ্যাঁ তাহলে সিকোয়েন্সটা হবে x1 x2 x1 x3 x2 x3। x2 x3, হ্যাঁ হুম, তার মানে এই পজিশনটা বসবে x1 x2 এর জন্য, এটাও x1 x2 এর জন্য, এটা x1 x3 এর জন্য, এটাও, ও সরি, হ্যাঁ ঠিকই তো আছে, এটাও x1 x3 এর জন্য, এটা হচ্ছে গিয়ে x2 x3 এর 3। জন্য, এটা x2 x3 এর জন্য। মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে আমাদের 3/3 ম্যাট্রিক্সের যে পজিশনগুলো কি বলতো? এটা হচ্ছে কি 1 1 পজিশন, পজিশন, তাই না? হ্যাঁ এটা 1 1 পজিশন, এটা 1 2 পজিশন, এটা হচ্ছে 1 3 পজিশন, 1 3 এক্স্যাক্টলি তাই। পজিশন। এই যে এক্স্যাক্টলি তাই। এটা হচ্ছে কি 2 1 পজিশন, এটা হচ্ছে 2 2, এটা হচ্ছে 2 3, এক্স্যাক্টলি তাই, তাই না? হ্যাঁ এইভাবে আসলে মনে রাখলে এটা মনে রাখা সবচেয়ে সুবিধা হয়। আমি 3 1 ভুলে 3 গেছিলাম। 2। ওকে, তোমার এটা খুবই হ্যাঁ সহজ জিনিস, এটা পারা যাবে। হ্যাঁ এটা সোজা আছে, হ্যাঁ। তারপরে পার্শিয়াল ডেরিভেটিভ। পার্শিয়াল ডেরিভেটিভস তো সোজা আছে। আমি তো মনে হয় কয়টা করছিলাম, আমি করছি, আমি শুধু করতে পারি না আপনার ই নাম্বারটা ভাই, ই নাম্বারটা আর এফ এর হলো রোমান সংখ্যা 2, আচ্ছা, ইয়ের মানে জি নাম্বারটা। ই নাম্বারের ম্যাথে আমাদের বলতেছে ফাংশনটা হচ্ছে, আমরা জেড হিসেবে ধরি এটাকে, জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বাই
এক্স মাইনাস ওয়াই, এটাকে দুইভাবে করা যায়, আমরা একটু সিম্পলিফাই করে করতে পারি, সিম্পলিফাই না করে করতে পারি। যদি সিম্পলিফাই করে করতে যাই, আচ্ছা দরকার নাই, ডিরেক্টলি করি। আমাদের বের করতে হবে কি, অল দ্য পার্শিয়াল ডেরিভেটিভ অফ দ্য ফলোইং ডেরিভেটিভ ফাংশন। দ্য ফলোইং তার মানে ফাংশনস। হ্যাঁ, এখানে আমাদের যতগুলো ভ্যারিয়েবল আছে, আমাদের এখানে ভ্যারিয়েবল আছে এক্স এবং ওয়াই, আমরা একবার এক্স জি, এর সাপেক্ষে ডেরিভেটিভ বের করবো, একবার ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ একবার বের ওয়াই করবো। সাপেক্ষে করবো। আচ্ছা, তাহলে ডি বাই এক্স ডি এর এক্স। সাপেক্ষে যখন ডি বাই না, পার্শিয়াল ডেরিভেটিভ মানে আছে আমাদের এই পার্শিয়াল সাইন বসবে, হ্যাঁ ডেল, ডেল। ওকে, ডেল আর জেড কেন আসলো? আর যেহেতু যদি, হ্যাঁ আর যদি আমরা ডি দেই, ডি দিয়ে কিন্তু বোঝায় কমপ্লিট ডেরিভেটিভ, যেটা আমরা উপরে করতেছিলাম আগে। ও আচ্ছা, এই দুইটার মধ্যে আবার পার্থক্য আছে। হ্যাঁ সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য। এখন ব্যাপারটা হচ্ছে কি, এটা তো হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ, এখানে মাল্টি ভ্যারিয়েবল, তাই না? ডেরিভেটিভ মাল্টিভেরিয়েবল, মানে, এক্স্যাক্টলি। ডেরিভেটিভ মানে হচ্ছে কি রেট অফ চেঞ্জ। এখন একটা ফাংশন যদি শুধুমাত্র এক্স ওয়াই হয়, তাহলে সেটা সেকেন্ড টু ডাইমেনশনে এক্স এবং ওয়াই এক্সিস এর সাপেক্ষে চেঞ্জ হচ্ছে। আমরা যখন হ্যাঁ, ডেরিভেটিভ বের করব, তার মানে আমরা যে কোনো একটা অ্যাক্সিসের সাপেক্ষে একটা অ্যাক্সিসের রেট অফ চেঞ্জ বের করতে পারি। হুম, যখন আমাদের এখানে থ্রি ডাইমেনশন মাল্টি ভ্যারিয়েবল, যেমন আমরা যদি এক্স ওয়াই থাকে, তাহলে এখানে একটা ফাংশন আমরা ধরতে পারি জেড, যাকে জেড ধরতে পারি, তাই না? মানে এক্স ওয়াই জেড তিনটাই আছে এখানে, তার মানে এটা আমাদের তখন থ্রি ডাইমেনশনে চলে যায়। তখন আমরা যখন একটা অ্যাক্সিসের সাপেক্ষে আর একটা অ্যাক্সিসের ডেরিভেটিভ বের করব, তখন কিন্তু আমরা কি করতে হচ্ছে, এক্স অ্যাক্সিস সাপেক্ষে ওয়াই অ্যাক্সিসের ডেরিভেটিভ বের করবো, তখন তো জেড ইগনোর হয়ে যাচ্ছে, তাই না? জি, দ্যাট মিনস আমরা এক্স অ্যাক্সিসের সাপেক্ষে ওয়াই অ্যাক্সিসের পরিবর্তন হার পাচ্ছি, জেড অ্যাক্সিসের পরিবর্তন হারটা পাচ্ছি না। দ্যাট মিনস আমরা এখানে যা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের পার্শিয়াল রেজাল্ট, হুম, কমপ্লিট রেজাল্ট না। এই কারণে এটাকে বলা হয় পার্শিয়াল ডেরিভেটিভ, আর পার্শিয়াল ডেরিভেটিভের জন্য আমাদের ডেল সাইনটা ইউজ করতে হয়, এটা ডেল সাইন, ঠিক আছে? আর কমপ্লিট জি, ডেরিভেটিভের জন্য হচ্ছে ডি। ওকে, ওকে, তাহলে আমরা আচ্ছা করব ডেল জেড বাই ডেল এক্স। আচ্ছা রাইট, আমাদের এখানে জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, দ্যাট মিনস আমরা ডেল জেড বাই ডেল এক্স যখন করব, পার্শিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে সুবিধা হচ্ছে, আমি কিন্তু একটু আগে বলছি, জি, আমরা একটা এক্সিসের সাপেক্ষে যখন অন্য একটা এক্সিসের ডেরিভেটিভ বের করব, তখন কিন্তু হুম, বাকি বাকি এক্সিস গুলোকে আমরা ইগনোর করতেছি, বলছি না একটু আগে? হ্যাঁ, বাকি অ্যাক্সিসকে যখন ইগনোর করব, ইগনোর করার অর্থ হচ্ছে সেই অ্যাক্সিসের যে কম্পোনেন্ট গুলা, সেই কম্পোনেন্ট গুলাকে আমরা ট্রিট করব জাস্ট লাইক এ কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, ওকে, কনস্ট্যান্ট দ্যাট মিনস আমি যখন জেড কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, তখন আমাদের এখানে যতগুলো ওয়াই থাকবে, সবগুলো ওয়াই কে আমি তখন আর ভ্যারিয়েবল আকারে চিন্তা করব না, আমি এদেরকে চিন্তা করব কনস্ট্যান্ট আকারে। হ্যাঁ, তার মানে আমি যখন এটাকে ডেরিভেটিভ করতেছি, আমাদের হর এবং লব দুইটা ফাংশনে এক্স আছে না? হ্যাঁ, দুইটা ফাংশনে তো এক্স আছে, আর আমি এক্স এর উপর ডেরিভেটিভ করতেছি, তার মানে এটা ইউ বাই বি এর ফর্মুলা। ইউ বাই বি এর ফর্মুলা আমি গত ক্লাসে দেখিয়েছিলাম। ও আচ্ছা, এটি ইউ বাই বি এর ফর্মুলাতে যাবে। এক্স্যাক্টলি, যেহেতু আমাদের এখানে আচ্ছা, হ্যাঁ, হর এবং লব দুই জায়গাতেই এক্স আছে, তার মানে ইউ বাই বি এর ফর্মুলা যাবে। তার মানে ওকে, আমরা এখানে ভি কে স্কোয়ার করব, এখানে এটা মাইনাস করব, তারপর ডিডি এক্স অফ, সরি ডিডি এক্স না, পার্শিয়াল দিতে হবে, পার্শিয়াল এক্স অফ এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই ইন্টু পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এই জিনিসকে ডেরিভেটিভ করলে আমরা পাচ্ছি, এখন দেখো, এক্স এর সাপেক্ষে এক্স কে ডেরিভেটিভ করলে ওয়ান, আর এক্স এর সাপেক্ষে ওয়াই কে ডেরিভেটিভ করলে জিরো, বিকজ এখানে ওয়াই হচ্ছে একটা কনস্ট্যান্ট। জি, যেহেতু এখানকে আমরা ওয়াই কে কি করতেছি, ট্রিট করতেছি কনস্ট্যান্ট আকারে, জি, মাইনাস এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়ান মাইনাস জিরো। তার মানে আমরা এখন এটাকে সিম্পলিফাই করলে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস, তার মানে মাইনাস টু ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এটা হচ্ছে গিয়ে ডেল এক্স জেড বাই ডেল এক্স। জি, সেম ভাবে আমরা ডেল ওয়াই বাই ডেল জেড বাই ডেল ওয়াই বের করতে পারি, তখন আমরা এক্স কে হচ্ছে গিয়ে ট্রিট করব কনস্ট্যান্ট, রাইট? হ্যাঁ, এখানে কি মাইনাস টু হয়েছে না? হ্যাঁ মাইনাস টু ওয়াই, এই যে মাইনাস হচ্ছে তো, হ্যাঁ, হ্যাঁ, আমারও মাইনাস টু সেমটা ওয়াই আসছে, বাই এক্স জিজ্ঞেস করা একটা, এইটাই বুঝতে পারলাম। আচ্ছা, তাইলে সব, মাইনাস, হ্যাঁ, বাকিগুলো তো আমরা পারবো নাকি? বাকিগুলো তো আমি করছি ভাই, করে ফেলছি, আচ্ছা আচ্ছা, দিচ্ছি তো আমি আপনাকে। বললাম আচ্ছা, যে আপনাকে না, তাহলে আমি আবার ফরওয়ার্ড করে দেবো না। আমি বললাম যে এটা এটা পারবো কিনা জি একই ওয়াই, কাজের দ্য জন্য। সেম স্টাইলই তো। হ্যাঁ সেম স্টাইলে। হ্যাঁ, এখন আমি এখানে ওয়ান দিচ্ছি, তখন আমি ওয়াই
এটাকে 0 করবো, y কে 1 ধরবো, এটা কনস্ট্যান্ট রাইট হিসেবে। রাইট রাইট। আচ্ছা ঠিক আছে। আর আপনি শুধু আমাকে f এর কিন্তু আমি এটা বের করতে পারছি ভাই, মানে f কে দুইবার করতে হবে না, dz হ্যাঁ বাই হ্যাঁ dx, তারপরে dz বাই dy টা আমি বের করতে পারিনি ভাই। আচ্ছা, এখানে আমি একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা যখন আগের ম্যাথগুলো করছি, হ্যাঁ, যেখানে পার্শিয়াল ডেরিভেটিভ কমপ্লিট ডেরিভেটিভ ছিল, সেখানে আমরা কিন্তু হুম, নর্মালি এরকম পাইছিলাম যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2x, যদি এই ধরনের কোনো ফাংশন পাই। এখানে কিন্তু ওকে। এক্স ওয়াই কিন্তু এখানে ডিপেন্ডেন্ট এক্স এর উপরে, তাই না? এখানে যখন আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, কমপ্লিট ডেরিভেটিভ, তখন কিন্তু আমরা ওয়াই কে কিন্তু তখন আমরা কমপ্লিট ডেরিভেটিভ করতেছি, যে তখন কিন্তু আমরা ওয়াই কে ডেরিভেটিভ করতে হবে, তখন কিন্তু জিরো লেখা যাবে না। আমরা যেমন পার্শিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে ওয়াই কি ইগনোর করতেছিলাম, এখানে কিন্তু আমরা ইগনোর করবো না। এটা আমি একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, হ্যাঁ, অনেকে আবার ভুলটা করে। কেন ভাই? কারণ এখানে তো আমরা কমপ্লিট ডেরিভেটিভ করতেছি হ্যাঁ, এক্স এর সাপেক্ষে ওয়াই এর, তখন কিন্তু আমরা, ওই যে আপনি উপরের কথা বলতেছেন। হ্যাঁ হ্যাঁ উপরের ম্যাথ গুলোতে আচ্ছা, যখন কমপ্লিট ডেরিভেটিভ করি, এখানে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমরা ডি ইউজ করতেছি নাকি ডেল ইউজ করতেছি। ডি ডি ইউজ ওকে। করলে একরকম, ডেল ইউজ করলে একরকম, সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভের কিন্তু হায়ার অর্ডার ডেরিভেটিভ আছে, যেমন আমরা একটু আগে যে ডেল জেড বাই ডেল এক্স করলাম, এটাকে কিন্তু আমরা চাইলে আবারও কিন্তু এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারি, তখন সেটা হয়ে যাবে ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার। হ্যাঁ, আবার এভাবে করা যায় ডেল জেড, এটাকে কিন্তু আমরা ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারি, ওয়াই এর সাপেক্ষে যদি এটাকে ডেরিভেটিভ করি তাহলে এটা চেহারা হবে ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই ডেল এক্স। ডেল ওয়াই স্কয়ার। না, ডেল ওয়াই ডেল এক্স, কারণ একবার ওয়াই এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে ডেল ওয়াই ডেল এক্স। মানে এক্স এর যদি আপনি করতে চান তাহলে হ্যাঁ, দ্যাট মিনস এটাকে ডেল বোঝাচ্ছে, স্কয়ার বাই জেড বাই ডিএক্স স্কয়ার, বাট ওয়াই সাপেক্ষে করতে গেলে ডেল স্কয়ার জেড বাই ডিওয়াই এবং ডিএক্স, হ্যাঁ ডেল ডেল ওয়াই এক্স বাই ডেল ওয়াই বাই ডেল ডেল এক্স। ওয়াই ডেল ওয়াই ডেল এক্স বাই না, এখানে ডেল ওয়াই ডেল এক্স মনে হয় দেখা যাচ্ছে না ঠিকভাবে। মানে এটার অর্থ হচ্ছে এক্স এর সাপেক্ষে আমি প্রথমে ডেরিভেটিভ করতেছি, যেই রেজাল্ট পাচ্ছি সেই রেজাল্টকে আমি ওয়াই সাপেক্ষে আবার ডেরিভেটিভ করতেছি। তার মানে আচ্ছা, আমরা চাইলে এইভাবে করতে পারি যে জেড কে প্রথমে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, যে রেজাল্ট পাবো সেই রেজাল্টকে আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, তখন সেটাকে লিখবো ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই। এটা আমরা পরবর্তীতে লাগবে আর কি, এই জিনিস আমাদের কাজে লাগবে পরবর্তীতে। সি, এটা কি বাই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভস আর ফার্স্ট অর্ডার? হ্যাঁ, সেকেন্ড অর্ডার। এটা হচ্ছে সেকেন্ড অর্ডার, যে দুইবার ডেরিভেটিভ করলাম, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। সেকেন্ড অর্ডার। চাইলে একইভাবে থার্ড অর্ডার ফোর্থ অর্ডার ডেরিভেটিভও যে কোনো হায়ার অর্ডার ডেরিভেটিভ করা যায়। আচ্ছা, আর এফ নাম্বারে আমরা কি বের করতে পারি নাই, ওয়াই সাপেক্ষে, মানে তাই তো? ওয়াই সাপেক্ষেটা আমি করতে পারিনি। আচ্ছা, ওয়াই সাপেক্ষে যদি করি, দেখতে পাচ্ছি 3x স্কোয়ার ওয়াই। এই 3x স্কোয়ার ওয়াই কে যখন ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করব, 3x স্কোয়ার, তখন সেটা একটা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, তাই না? সো জি, আমরা ডেরিভেটিভ করবো ওয়াই কে, আমরা ডেরিভেটিভ করবো ওয়াই শুধুমাত্র কে করব ওয়াই ওয়াই ডেরিভেটিভ করলে আসলে 1। 1, তার মানে 3x স্কোয়ার বসে যাবে যেরকম ছিল সেভাবে, সাথে একটা 1 মাইনাস 7x বসে যাবে, ডেরিভেটিভ করব রুট ওয়াই কে। হ্যাঁ, রুট ওয়াই মানে হচ্ছে ওয়াই পাওয়ার হাফ। আর আমরা জানি ওয়াই কে যখন, এটাকে যখন আমরা ডেরিভেটিভ করি, we can write it like that, ওয়াই পাওয়ার হাফ, এটাকে ডেরিভেটিভ করলে কি আসে, পাওয়ার যে ছিল পাওয়ারটা সামনে বসবে, আর এখানে ওয়াই পাওয়ার হাফ মাইনাস 1, তার মানে একই ফর্মুলাই, মাইনাস হাফ। ওই যে পাওয়ার রুলে চলে যাবে এটা। রাইট, পাওয়ার গুলো ওয়াই পাওয়ার হাফ, আর ওয়াই পাওয়ার হাফ মানে কত, রুট ওয়াই, তাই না? ওই তার পাওয়ার। মানে এটা হচ্ছে গিয়ে 1/2 √2, দ্যাট মিনস এখানে আমরা পাবো 1/2 √y। আচ্ছা, এটাই শেষ। শেষ, হ্যাঁ, 7x/2 √y। This is the derivative with respect to y. বুঝছি। Okay. হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে 5 নম্বর এক্সারসাইজ শেষ। 6 নম্বরে চলে গেলে, 6 নম্বরে কি আছে, use the chain rule to find a general expression for the rate of change in the composite with respect to t এর সাপেক্ষে আমাদের ডেরিভেটিভ বের করতে বলতেছে। আচ্ছা, চেন রুল। ফার্স্ট অফ অল আচ্ছা, চেইন রুলটাকে আমরা ভালো করে জানি। চেন রুল আমি কিছুটা জানি, হ্যাঁ। ওকে,
যেহেতু জানলে আমি আমি ফর্মুলা কিছু পড়েছি, হ্যাঁ। রাইট, একটু একটু হালকা রিভিউ দেই। সেটা হচ্ছে যখন আমাদের ধরলাম এক্স হচ্ছে একটা টি এর ফাংশন, ঠিক আছে, হুম। ভি হচ্ছে একটা এক্স এর ফাংশন। ভি যেহেতু এক্স আচ্ছা। এর ফাংশন, এক্স যেহেতু টি এর ফাংশন, তাহলে ইনডিরেক্টলি ভি একটা টি এর ফাংশন না? জি। ইনডিরেক্টলি ভি একটা টি এর ফাংশন, কিন্তু ডিরেক্টলি না। এই কারণে আমরা যখন টি এর সাপেক্ষে ভি কে ডেরিভেটিভ করতে যাব, আমরা টি এর সাপেক্ষে ভি কে ডিরেক্টলি ডেরিভেটিভ করতে পারবো না। ভি টি এর সাপেক্ষে ভি কে ডেরিভেটিভ করতে হলে আমাদেরকে এক্স এর মাধ্যমে ডেরিভেটিভ করতে হবে, যেহেতু এক্স হচ্ছে টি এর ফাংশন, রাইট? যেমন আমি বললাম এখানে যে এক্স অফ টি ইকুয়াল টু টি স্কোয়ার্ড, আর হচ্ছে গিয়ে ভি অফ টি ইকুয়াল টু হচ্ছে গিয়ে 5t, সরি 5x। তার মানে আমি যখন ভি কে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, এই কথার অর্থ হচ্ছে ভি কে কিন্তু আমি, ভি যেহেতু এক্স এর ফাংশন, ভি কে আমি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারি না, কিন্তু ভি কে আমি ডিএক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারি। তা আমি তাহলে কি দেখতে পাচ্ছি, ভি ডিভি বাই ডিটি, আর এখানে ডিএক্স ডিএক্স দেখতে পাচ্ছি, তাহলে ডিএক্স ডিএক্স কাটা গিয়ে আমাদের কিন্তু ডিভি বাই ডিটি থাকে, তাই না? বুঝা গেছে কিনা? আমরা এখানে আমাদের সুবিধার জন্য, যেহেতু আমরা বি কে টি এর সাথে ডেরিভেটিভ করতে পারি না, এই কারণে আমরা আমাদের কমফোর্ট জোনের জন্য আমরা এখানে একটা ডিএক্স নিয়ে আসলাম, এবং ডিএক্স টাকে ক্যান্সেল আউট করলে কিন্তু আমাদের ডিভি বাই ডিটি থাকে। তার মানে আমরা আমাদের সুবিধার জন্য এই ডিএক্স কে এইভাবে নিয়ে আসতে পারি না? পারি। পারি। আচ্ছা, তাহলে আমরা এখানে এখন ডিভি কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারি, আর এখানে এক্স কে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারি। তার মানে 5x কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আসে 5, টি স্কোয়ার কে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আসে 2t। তার মানে আমাদের আলটিমেটলি রেজাল্ট হচ্ছে 10t। বুঝা গেছে? কোনটা করছেন? না, কোনটা করি না, আমি একটা এক্সাম্পল দিছি। আচ্ছা। একটা ডিভাইড এক্সাম্পল। 5। বুঝা হ্যাঁ। গেছে? কিন্তু আমি এখানে আর বলে একটু রাখি, বুঝতে পারেন, হ্যাঁ। এখানে এই আর কাইন্ডলি ডিএক্স, কি একটা এক্সাম্পল দেয়া যায়? হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে। এই ডিএক্স এর ব্যাপারটা কিন্তু আমি বলছি, হ্যাঁ ডিএক্স এর কাটাকাটি করা যায় বলছি না একটু আগে? হ্যাঁ। ঠিক আছে, এই কথাটা আমি আসলে বোঝার সুবিধার জন্য অ্যালজেব্রিক্যালি কিন্তু আসলে এভাবে কাটাকাটি করা যায় না, কিন্তু ক্যান্সেল আউট হয়। ডিএক্স ডিএক্স ক্যান্সেল আউট। ক্যান্সেল আউট হয়, কিন্তু কাটাকাটি করা যায় না। কাটাকাটি করা যায় যখন শুধুমাত্র গুণ আকারে থাকে, কিন্তু এটা তো আসলে গুণ আকারে নাই, এটা আসলে অপারেশন, ঠিক আছে? এই কারণে আমি বোঝার সুবিধার জন্য কাটাকাটি ওয়ার্ডটা বললেও কিন্তু আসলে ম্যাথমেটিক্যালি সে কথাটা রং। মানে এত কিছু জানার দরকার নেই, আমাদের ব্যাপারটা বুঝলেই হলো। আচ্ছা, এক্সাম্পল না, আমি একটা ম্যাথই করি, এখানে একটা ম্যাথ করলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ওকে। আচ্ছা। লেট fxy 3x এখানে আমাদেরকে একটা এফ ফাংশন দেওয়া আছে, এফ ফাংশনটা এক্স এবং ওয়াই এর ফাংশন, কিন্তু এক্স এক্স নিজে একটা টি এর ফাংশন, ওয়াই ও নিজে একটা টি এর ফাংশন। তার মানে জি। আমাদেরকে বলতেছে এফ ফাংশনটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ বের করতে, মানে এই যে টি এর সাপেক্ষে এফ ফাংশনের রেট অফ চেঞ্জ বের করতে বলছে। রেট অফ চেঞ্জ মানে কি? ডেরিভেটিভ। রেট অফ চেঞ্জ মানে ডেরিভেটিভ। আচ্ছা। তার মানে আমাদেরকে রেট অফ চেঞ্জ বের করতে বলার অর্থ হচ্ছে আমাদেরকে আসলে ইনডিরেক্টলি বলছে, কিন্তু আসলে ডেরিভেটিভই বের করতে ওরা আসলে ডেরিভেটিভ জানতে চাইছে, তাই না? জি। আচ্ছা, এখানে কাজটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে আমরা যেহেতু এফ কে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে আমরা এক কাজ করতে পারি, এক্স ইকুয়াল টু টি এর ভ্যালু, ওয়াই ইকুয়াল টু টি এর ভ্যালু আমরা যেহেতু জানি, তাহলে এক্স এর টি এর ভ্যালুটা এখানে বসাই দিতে পারি, ওয়াই এর টি এর ভ্যালুটা এখানে বসাই দিতে পারি, বসাই দিয়ে দুইটাকে সিম্পলিফাই করতে পারি। সিম্পলিফাই করলে পুরো ফাংশনটা একটা টি এর ফাংশন হয়ে যাবে না? হ্যাঁ। তাহলে টি এর ফাংশন হয়ে গেলে আমরা টি এর ফাংশনকে টি দিয়ে খুব ইজিলি ডেরিভেটিভ করে ফেলতে পারি, জাস্ট পারি। লাইক যে 3 × -t² এক্স এর জায়গায় -t² বসাইলাম, আর ওয়াই এর জায়গায় বসাবো হচ্ছে 4t³ + t +2 × -3t²। এটাকে এখন সিম্পলিফাই করলে -9t² × 4t³ + t -6t²। এটাকে একটু সিম্পলিফাই করতে হবে। একটু সিম্পলিফাই করলে আমরা কিছু একটা পাবো, কিন্তু এই জিনিসটা কি খুব একটা সুবিধাজনক কিছু হচ্ছে? একটা ঝামেলাপূর্ণ জিনিস হচ্ছে না? 4 নং 36t⁵ - 9t³ - 6t²।
এখন তাহলে স্যার এটাকে আমরা যে কাজটা করলাম, এটাকে আসলে আমরা করলাম হচ্ছে এফ। এফ আমাদের এক্স ওয়াই এর ফাংশন ছিল, কিন্তু আমরা এটাকে এখন টি এর ফাংশনে বানিয়ে নিলাম। তাহলে এফ কে আমরা এখন কিন্তু চাইলে খুব ইজিলি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারি। ডেরিভেটিভ করতে পারি, হ্যাঁ। 36 টি পাওয়ার 5 এর অর্থ হচ্ছে 360 180 মাইনাস 180 টি পাওয়ার 4 4 মাইনাস 327 টি স্কয়ার আর 60 12 টি। করতে পারি না? পারি। পারি, কিন্তু ব্যাপারটা অনেক ঝামেলাপূর্ণ হয়েছে, তাই না? অনেক কিছু আমাদের এখানে ক্যালকুলেশন করতে হয়েছে, সিম্পলিফাই করতে হয়েছে। এভাবে করলেও করা যাবে, করা আচ্ছা, যাচ্ছে না যে এমন না, কিন্তু এখানে তবুও ফাংশন গুলা খুব বেশি ঝামেলা ছিল না বলে, এই এক্সপ্রেশনটাও খুব বেশি কমপ্লিকেটেড ছিল না বলে আমরা এটাকে সিম্পলিফাই করে ইজিলি করতে পারছি। কিন্তু সামটাইমস আমাদের কিছু কিছু এমবেডেড ফাংশন আসবে যেগুলো কিনা অনেক বেশি কমপ্লিকেটেড এবং সহজে সিম্পলিফাই করা যায় না। তার মানে সেসব ম্যাথের জন্য যদি আমরা এভাবে করতে যাই, ম্যাথটা অনেক বড় হবে, সময় সাপেক্ষ হবে এবং ইফিশিয়েন্ট হবে না। ওকে। রাইট? তখন আমরা চেইন রুলের মাধ্যমে করব। আমি একটা ওয়ে দেখালাম যে এভাবেও করা যায়, কিন্তু মোস্ট ইফিশিয়েন্ট ওয়ে হচ্ছে চেইন রুলের মাধ্যমে করা। যেমন আমরা যখন এফ কে যখন টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, তখন আমরা এভাবে লিখতে পারি, এফ যেহেতু একটা এক্স এর ফাংশন এবং ওয়াই এর ফাংশন, এটাকে আমরা লিখতে পারি ডিএফ বাই, এক মিনিট, general expression for the rate of change of the composite function this with respect to t. That means we have to do del f by del x into আচ্ছা, আই থিঙ্ক এটা কি ওভাবেই করতে হবে। সাবস্টিটিউট ডিফারেন্ট কম্পেয়ার দ্য রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু টি। ও না, আমি একটু আগে যে জিনিসটা দেখালাম না, একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে বি এর আনসার। বি তে কিন্তু বলছে ইউজ সাবস্টিটিউট এন্ড ডিরেক্ট ডিফারেন্সিয়েশন, সেটা কিন্তু আমরা একটু আগে করে ফেলছি, অলরেডি আমরা বি করে ফেলছি। এখন এতে বলছে মানে চেঞ্জ, প্রথম যেটা আমরা করলাম এটা কি বি বি করলাম? হ্যাঁ এটা বি করে ফেলছি, কারণ বি তে কি বলছে ইউজ সাবস্টিটিউট, আমরা কিন্তু সাবস্টিটিউট Substitution, করছি, তাই না? এক্স হ্যাঁ। এবং ওয়াই তে টি এর ভ্যালু সাবস্টিটিউট করছি, সাবস্টিটিউট করে ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করছি, তো অলরেডি কিন্তু বি করা হয়ে গেছে। এখন আমাদের এ করতে হবে, Use the chain rule to find the general expression for the rate of change of the composite fx. এটা কিভাবে পড়ে ভাই? f হ্যাঁ এটাকে আমরা ফাংশন যখন চেইন রুল করব সেটা হবে এরকম যে, with respect to t. এক মিনিট, এটাকে লিখতে হবে এইভাবে। এখন তো এই যে এই জায়গায় লিখি, আমরা তো টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে চাচ্ছি এফ কে, যেখানে এফ হচ্ছে একটা এক্স এর ফাংশন, এক্স হচ্ছে টি এর ফাংশন, আর ওয়াই ওয়াই হচ্ছে টি এর ফাংশন। এটাকে আমরা চেইন রুলের মাধ্যমে যখন ভাঙবো তখন ব্যাপারটা এমন হবে, ডেল এফ আর এখানে ডিটি, এখানে ডিএক্স, এখানে ডেল এক্স প্লাস, ডার্কের মধ্যে মনে হয় ব্লুটা দেখতে একটু সমস্যা হয়, তাই না? রেড কালারটা দেন, হ্যাঁ। হুম। ওকে, del f by del y, dy বাই ডিটি। মানে সেম রুলটা অ্যাপ্লাই করলেন এক্স হ্যাঁ, এবং চেইন y রুলটাই এর। অ্যাপ্লাই করলাম, কিন্তু এখানে যেহেতু মাল্টি ভেরিয়েবল, এই কারণে একবার এক্স এর জন্য চেইন রুল, একবার ওয়াই এর জন্য চেইন রুল, দুইবার করতে হবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে এখানে মাল্টি ভেরিয়েবলের জন্য। আর আমি প্রথমে যে এক্সাম্পলটা দেখাচ্ছিলাম সেই এক্সাম্পলটা সিঙ্গেল ভেরিয়েবল হওয়ার কারণে একবার করলে আমাদের হয়ে গেছে। কিন্তু এখানে যেহেতু এক্স এবং ওয়াই দুটো আলাদা ভ্যারিয়েবল, দুটো আলাদা আলাদা ভ্যারিয়েবলের জন্য দুইবার চেইন রুল করতে হবে। যদি তিনটা ভ্যারিয়েবল হয়তো তিনটা ভ্যারিয়েবলের জন্য তিনবার চেইন রুল করতে হয়তো, তিনটা তিনটা এই ধরনের তিনটা চেইন প্লাস প্লাস দিয়ে তিনটা করা লাগবে আর কি। হ্যাঁ, আচ্ছা,
এখন আমরা করি এফ কে যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি পার্শিয়ালি, এটা কি আমি কিন্তু এখানে দেখো এখানে তো পার্শিয়াল ডেরিভেটিভ, এখানে কিন্তু কমপ্লিট ডেরিভেটিভ দিছি। তো এফ কে যখন আচ্ছা, এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করবো আমরা পাচ্ছি 3y² + 2 ইন্টু এক্স কে যখন টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, এক্স কে যখন টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে -60 প্লাস এফ কে যখন ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো আমরা পাবো 6xy, আর ওয়াই কে যখন টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব পাবো হচ্ছে 12t² + 1, তাই না? এখন এই জিনিসটাকে সিম্পলিফাই করতে হবে। 3y² + 2 দেন -60 টি এর সাপেক্ষে কিভাবে করলেন ডেরিভেটিভ, কোন দিক থেকে -60 যেটা বললেন? এই যে এটা কি আছে, এক্স কে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ, এই যে এক্স কে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ 60 -60 বুঝছি। আসে না? তার মানে দুইটা করতে হবে, একবার আপনার করতে হবে পার্শিয়াল ডেরিভেটিভ, আবার করতে হবে নরমাল নরমাল ডেরিভেটিভ। রাইট। না এখন এখানে ব্যাপারটা হচ্ছে ডেরিভেটিভ করতে হবে। এখন ডেরিভেটিভ করার সময় এফ যেহেতু শুধুমাত্র এক্স এর ফাংশন না, এফ যেহেতু এক্স এর পাশাপাশি ওয়াই এরও ফাংশন, মাল্টি ভেরিয়েবল, এই কারণে এখানে আমরা কমপ্লিট ডেরিভেটিভ চাইলেও দিতে পারবো না, এখানে জন্য পার্শিয়াল দেওয়া লাগবে। আর এখানে বুঝতে যখন পারছি। যখন এক্স কে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, এক্স তো হচ্ছে শুধুমাত্র টি এর ফাংশন, এক্স তো আর মাল্টি ফাংশন না, মাল্টি ভেরিয়েবল ফাংশন না, এই কারণে এক্স কে টি এর সাপেক্ষে কমপ্লিট ডেরিভেটিভ দিতে হবে। জি, আর একই কথা এখানের জন্য সত্য, ঠিক আছে? তা আমরা এখানে যেটা পাইলাম এখন ইকুয়াল টু, তাহলে হম এই জিনিসকে আমরা এখন তাহলে সিম্পলিফাই করে কি লিখতে পারি? সিম্পলিফাই করে আমরা এখন 3y² এক কাজ করতে + পারি, 2 যেহেতু - আমাদের 60 হ্যাঁ টি আর ওয়াই কে একসাথে গুণ করা যাবে না, আমাদেরকে সবগুলাকে হয়তো টি তে নিয়ে আসতে হবে অথবা সবগুলাকে এক্স ওয়াই তে নিতে হবে। কোনটা নিতে চাও বলো? কোনটা নিলে ইজি হয়? যদি সবগুলোকে টি তে নিই তাহলে ইজি হবে। তাহলে টিতে নিয়ে যাই। সবগুলো টি তে নিয়ে যাবো, দ্যাট মিনস ওয়াই এর জায়গায় আমরা এটা বসাবো, এখানেও এক্স ওয়াই জায়গায় ওগুলো বসা দিয়ে গুণ করব, সিম্পলিফাই করে দেখবো বি তে যা আমাদের যা রেজাল্ট আসছিল এখানেও সেম রেজাল্টই আসবে। ওকে, ঠিক আছে? আচ্ছা। তার মানে ওরা কিন্তু বলছে কম্পেয়ার দ্য রেজাল্ট উইথ দ্য রেজাল্ট ইন পার্ট এ, তার মানে পার্ট এ রেজাল্টের সাথে এটাকে কম্পেয়ার করা যাবে, সেম রেজাল্টই আসবে। ঠিক আছে, ওকে, বুঝা গেছে? হ্যাঁ 3y মানে ওই এগুলোর সাথে হলো আপনার ওই ইয়াগুলো লিখতে হবে না? হ্যাঁ হ্যাঁ, এক্স ওয়াই ভ্যালু গুলো এভাবে বসাই দিতে হবে, এক্স ওয়াই কে টি এর ফাংশনে নিয়ে গেলে সব চলে আসবে আর কি। হুম, তারপর 7 নাম্বার, সেভেন কি বললো? প্রুভ এনি ভাই, এই গ্রেডিয়েন্ট সম্পর্কে আমাকে আগে একটু আইডিয়া দেন তো। গ্রেডিয়েন্ট ওয়ার্ডটা ইউজ হয় যখন আমরা এই ডেরিভেটিভ বের করি, কিন্তু তখন আমরা ভেক্টরের ক্ষেত্রে ইউজ করি। যখন আমরা আচ্ছা, ভেক্টরকে ডেরিভেটিভ বের করতেছি, এবং ভেক্টর ম্যাক্সিমাম ভেক্টর রাশি হচ্ছে গিয়ে মাল্টি ভ্যারিয়েবল ফাংশন হয়, তাই না? বিকজ ভেক্টর যখন আমরা কথা বলি তখন কিন্তু এক্স এক্স অ্যাক্সিসের দিকে আই ভেক্টর, ওয়াই অ্যাক্সিসের দিকে জে ভেক্টর, অ্যান্ড জেড অ্যাক্সিসের দিকে কে ভেক্টর ইউজ করি, যে 3 ডাইমেনশন হয়। আর 3 ডাইমেনশনে বেশি হলে তখন আমরা এরকম অনেক ধরনের অনেকগুলা ভেক্টর ইউজ করি, ইউনিট ভেক্টর ইউজ করি। দ্যাট মিনস যখন আমরা ভেক্টর ক্যালকুলাসে যখন ডেরিভেটিভ ইউজ করতেছি, তখন কিন্তু আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে আমরা কোন কম্পোনেন্টের রেসপেক্টে অথবা কোন অ্যাক্সিসের রেসপেক্টে ডেরিভেটিভ বের করতেছি, এটা কিন্তু সেখানে একটা ক্রুশিয়াল কোশ্চেন। ঠিক আছে, এই কারণে ভেক্টর ক্যালকুলাসে ডেরিভেটিভ বের করার সিস্টেমটা হচ্ছে আমরা সেখানে গ্রেডিয়েন্টের মাধ্যমে ডেরিভেটিভ বের করি, এবং আমরা যেই নর্মাল ক্যালকুলাসে এটা ইউজ করি না, এই টার্মটা ইউজ করি ডেরিভেটিভের ক্ষেত্রে অথবা পার্শিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে এটা ইউজ করি। ভেক্টর ক্যালকুলাসের জন্য আমরা বলি গ্রেডিয়েন্ট, আর গ্রেডিয়েন্ট বলতে বোঝায় ডেল বাই ডেল এক্স ইন্টু আই
বা আমরা চাইলে এখানে আইটাকে আগেও দিতে পারি, আই ডেল বাই ডেল এক্স, লেখার জায়গা নেই, হ্যাঁ লিখি, ইকুয়ালস টু আই ডেল বাই ডেল এক্স প্লাস জে ভেক্টর ডেল বাই ডেল ওয়াই ডেল এক্স ডেল ওয়াই, হ্যাঁ, কে প্লাস কে। ভেক্টর ডেল বাই ডেল জেড। এটাকে বলতেছি আমরা ভেক্টরের ভাষায় ভেক্টরের সাপেক্ষে, মানে সবগুলা ভ্যারিয়েবলের সবগুলা ডিরেকশনের সাপেক্ষে বা সবগুলা অ্যাক্সিসের সাপেক্ষেই একসাথে আমরা গ্রেডিয়েন্টের মাধ্যমে ভেক্টর ক্যালকুলাসের ডেরিভেটিভ বের করতে পারি। তখন এই অপারেটরকে বলা হয় গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট, ইয়েস। গ্রেডিয়েন্ট, হ্যাঁ। আর যখন আমাদের কোনো একটা ভেক্টর দেওয়া, আমরা ধরো যে ভি ভেক্টর দেওয়া আছে, ভি ভেক্টরকে আমরা গ্রেডিয়েন্ট বের করতে, মানে গ্রেডিয়েন্ট সাপেক্ষে তার ডেরিভেটিভ বের করতে চাই, সব অ্যাক্সিসের সাপেক্ষে তার রেট অফ চেঞ্জ বের করতে চাই, তখন আমরা করি কি, এই গ্রেডিয়েন্টের সাথে ভি ভেক্টরের ডট গুণ করি। গ্রেডিয়েন্টের সাথে ভি ভেক্টরের ডট গুণ করলে আমরা যা পাই সেটাকে বলা হয় ডাইভারজেন্স। ডাইভারজেন্স। আর যদি গ্রেডিয়েন্টের সাপেক্ষে সাথে যদি আমরা ভি ভেক্টরকে ক্রস প্রোডাক্ট নিই, এটা কিন্তু ভেক্টরের ক্ষেত্রে কিন্তু ডট Scalar প্রোডাক্ট product। এবং এটা ডট প্রোডাক্ট, এটা ক্রস প্রোডাক্ট। হ্যাঁ ক্রস প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট নেই, তখন কিন্তু দুইটা আলাদা আলাদা সিগনিফিকেন্ট আছে, হ্যাঁ দুইটা আলাদা বা অপারেশন। এটাকে মাল্টিপ্লিকেশন প্রোডাক্ট বলতে পারি, তাই না? এটাকে বলা হয় কার্ল। এটা নির্দেশ করে ডট প্রোডাক্ট করলে সেটা নির্দেশ করে ডাইভারজেন্স, আর ক্রস প্রোডাক্ট করলে সেটাকে বলি আমরা কার্ল। ডাইভারজেন্স নির্দেশ করে এটা এই জিনিসগুলোকে ফ্লুইড মেকানিক্সে এগুলোর এক্সাম্পল দেওয়াটা খুব মানে বোঝাটা সহজ ফ্লুইডের জন্য। যেমন যেমন কোন একটা বদ্ধ রুমে, বা ধরো যে তুমি এখন বসে আছো, যে তুমি যে রুমটা বসে আছো, ধরে নিলাম যে এই রুমটা চারপাশ থেকে বদ্ধ, শুধুমাত্র একটা দরজা বা একটা উইন্ডো আছে, যে উইন্ডো দিয়ে বাতাস আসা যাওয়া করতে পারে রুমে, ঠিক আছে? জি। এখন বাতাসের যে মুভমেন্টটা, এয়ার কিন্তু এক ধরনের ফ্লুইড, রাইট? এয়ার কিন্তু এক ধরনের জি। ফ্লুইড। এই ফ্লুইডটা ধরো তোমার রুমের ভিতরের প্রেসার, বাইরের প্রেসার, ভিতরের টেম্পারেচার, বাইরের টেম্পারেচার, অনেক কিছুর উপর ডিপেন্ড করে এই ডাইভারজেন্স, মানে বাতাসের তোমার উইন্ডো দিয়ে ফ্লুইডটা কি রুমের ভিতরে ঢুকতেছে নাকি বের হচ্ছে, এটা কিন্তু তার উপর ডিপেন্ড করে, তাই না? রুমের এয়ার প্রেসার যদি বাইরে থেকে বেশি হয় তাহলে কিন্তু রুম থেকে এয়ারটা বের হয়ে যাবে, আর যদি রুমের এয়ার প্রেসার কম হয় তাহলে কিন্তু বাইরে থেকে ভিতরে ঢুকবে। তো এই ফ্লুইডের মুভমেন্ট ইনওয়ার্ড নাকি আউটওয়ার্ড, এই জিনিসটা ডাইভারজেন্স দিয়ে বোঝা যায়। যদি তার মুভমেন্টের ভেক্টর, মুভমেন্টের যে রাশি, তার মুভমেন্টের এক্সপ্রেশনকে যদি আমরা ভি ভেক্টর দিয়ে নির্দেশ করি এবং তার ডাইভারজেন্স বের করি, তাহলে সেটা মুভমেন্টটা কি ইনওয়ার্ড নাকি আউটওয়ার্ড, সেই আনসারটা পাওয়া যায়। এবং যদি ইনওয়ার্ড হয় তার ভ্যালু কত, আউটওয়ার্ড হলে তার রেট কত, সেগুলো ডাইভারজেন্স থেকে পাওয়া যাবে। বুঝা গেছে? আর কার্ল জিনিসটা ইউজ হয় কোথায়? কার্ল জিনিসটা ইউজ হয়, আমরা জানি সব ফ্লুইড যখন মুভ করে, যে কোনো ফ্লুইড যখন মুভ করে, তারা কিন্তু একটা সলিডের মতো স্ট্রেট ফরওয়ার্ড ভাবে মুভ করে না। ফ্লুইড মুভ করার সময় রোটেশনের মাধ্যমে মুভ করে। যেমন তুমি যখন ফ্যান চালাবা, তোমার রুমের মধ্যে কিন্তু একটা এয়ার টার্বুলেন্স তৈরি হচ্ছে, রাইট? এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি। এই এয়ার টার্বুলেন্সটার কার্ল, কার্ল দিয়ে একটা জিনিস বোঝায় রোটেশন। এই রোটেশনটা আছে কিনা, মানে এই যে ফ্লুইডটা সেটা কি রোটেট করতেছে কিনা, সেটা কার্ল দিয়ে বোঝা যায়। আর যদি রোটেট করে, কোন দিকে রোটেট করতেছে, কত বেগে রোটেট করতেছে, সেটা কার্ল থেকে পাওয়া যায়। ওকে। তার মানে আমরা আমরা একটু মোটা দাগে মনে রাখবো যে ডাইভারজেন্স দিয়ে বোঝায় হচ্ছে গিয়ে ইনওয়ার্ড আউটওয়ার্ড মুভমেন্ট, আর কার্ল দিয়ে বোঝায় রোটেশন। কার্ল দিয়ে বোঝায় রোটেশন, এটুকু বুঝলেই হবে। যদি কার্ল 0 হয় তার মানে হচ্ছে রোটেশন 0, রোটেশন 0 মানে রোটেশন নাই, নো রোটেশন। আর যদি কার্ল নন জিরো হয় তার মানে রোটেশন আছে, মানে রোটেশনটা নন জিরো, তার মানে রোটেশন আছে। কোন দিকে রোটেশন? রোটেশনটা কোন দিকে? কার্ল যেই দিকে, কার্লের ডিরেকশন যেদিকে হবে, কার্লের ডিরেকশন যেদিকে, রোটেশনের ডিরেকশন সেই দিকে। ওকে, ঠিক আছে? এভাবেই ডাইভারজেন্স কার্লের মাধ্যমে আমরা ভেক্টর ক্যালকুলাসে অনেকগুলো অপারেশন করে থাকি। ওকে, কোথায় ছিলাম?
আমরা 7 শুরু করব, গ্রেডিয়েন্ট বোঝাচ্ছিলেন আমাকে। ওকে, প্রুভ দ্যাট ফর এনি ভি ইন, এই দেখো এখানে কিন্তু ডাইমেনশন উল্লেখ করে দিচ্ছে, এন ডাইমেনশন, তার মানে কিন্তু মাল্টিভ্যারিয়েবলের একটা ব্যাপার স্যাপার এখানে আছে। ভি ইজ নট ইকুয়াল টু 0, ইট হোল্ডস যে ইনার প্রোডাক্ট অফ দিস ইকুয়াল টু দিস, দ্যাট ইজ ডিরেকশনাল that ডেরিভেটিভ is অ্যালং the directional derivative along direction v is এখানে inner product, right? Inner product is computed as the scalar product between the gradient and the vector v. আচ্ছা, এখানে যে কাজটা করছে আসলে সেটা হচ্ছে আমাদের যেই জিনিসটা নিয়ে এখন আমরা আলোচনা করলাম সেই জিনিসটাকেই ভেক্টর ক্যালকুলাসের জায়গায় তারা এখানে নর্মাল n ডাইমেনশনাল একটা ক্যালকুলাস দিয়ে ডিফাইন করার বা এক্সপ্রেস করার চেষ্টা করছে। একটা হিন্ট দেওয়া আছে, রাইট দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ অ্যাজ দ্য ডেরিভেটিভ অফ দ্য ফাংশন এফ is restricted to the curve t tends to x naught plus tv and use the chain rule for the differentiation. ওকে, তোমাদের কি এই ধরনের থিওরি কি পরীক্ষা আসে? এটা থিওরিক্যাল কোশ্চেন। এবারে এই পার্টটার প্রফেসর চেঞ্জ হচ্ছে তো বলা যাচ্ছে না, তাই তো? বলা মুশকিল, আমরা জানি না প্যাটার্ন কেমন হবে, তবে আগের প্যাটার্নে কিন্তু কখনো কখনো দিছে থিওরিটিক্যাল কিছু, যেটাকে আবার ফর্মুলেট করতে, এই আর কি দেখা যাক। আচ্ছা, এটার প্রুফটা কি ইয়াতে আছে? এই সলিউশনে কি এটার প্রুফটা আছে? হ্যাঁ, মানে ওই যে ওরা একটা জাস্ট আপনাকে ইয়া দিয়ে দিছে আর কি, ওইটা আছে কিভাবে জাস্ট খালি ফাংশনটা দাঁড় করাবে এটা দিছে আর কি। তাহলে আমি ওটা দেখে করালে মনে হয় সুবিধা হবে, আদারওয়াইজ আমি একভাবে শিওর করাবো, শিওর, ওখানে হ্যাঁ যদি কোনোভাবে সলিউশনে আপনাকে একটা ইয়া ফর্মুলেট করে দিছে, আপনি ওটা দেখলে সলিউশন, মানে ওরা তো আর এখানে পুরো সলিউশন দেয় না। না, পড়াশোনার দরকার নাই, ওটা কই পাবো এখন? আপনার সলিউশন 1 এক্সারসাইজ 1 এটা আপনার কাছে, আমি তো আপনাকে হ্যাঁ সবগুলো হ্যাঁ ইয়া হ্যাঁ, দিতেছি। পাঠাইছিল কিন্তু আপনি দেখেন এই যে এক্সারসাইজ দেখতেছি আমি, এক্সারসাইজ রিচি যেখানে লেখা আছে এক্সারসাইজ সলিউশন রিচি 1 ও আছে হয়তো কোনো এক জায়গায়। না, এটাতে মাত্র ওপেন করলাম, এখানে শুধুমাত্র প্রবলেম গুলা, এখানে আচ্ছা, সলিউশনটা নাই। সলিউশনটা আপনি, হচ্ছে কি? আপনাকে যে আমি একটা ড্রাইভ শেয়ার করছি ওইটা কোথায়? এটা এটা হচ্ছে স্ট্যাটিক অপটিমাইজেশন পার্ট 2। হ্যাঁ, এটার মধ্যে এটাই তো, এটার মধ্যে সব আছে, এটা ওপেন করেন। আচ্ছা, এখানেই মনে হয় না? এক্সারসাইজে যান, না ওইটা লেকচার, লেকচার না এক্সারসাইজে। হ্যাঁ, এবারে আপনি সলিউশন 1 ওকে, 6 নাম্বার। কোথায়? 6 এই যে জাস্ট খালি ওরা এটা দিয়ে দিচ্ছে 10 রুলের এটা আর কি। ওকে, ইনার প্রোডাক্ট, তাহলে তো এখন আবার ইনার প্রোডাক্ট যেতে হবে। ইনার প্রোডাক্ট তো হচ্ছে গিয়ে লিনিয়ার অলজেব্রায় আগের পার্টে যেটা পড়ো নাই সেটা। পড়িনি। ওকে, আচ্ছা দেখি। ওরা কি কইছে? না 7 নাম্বার, জিনিসটাই আমি করছে। 6 কেন গেলাম? 7 নাম্বার না, 7 নাম্বার। 6 তো মনে হয় ছিল, 6 ছিল না? না না 7 নাম্বার, 6 না আমরা করলাম আমি আর আপনি একটু আগে। আচ্ছা, দাঁড়াও, দেখি। কনফিউশন আপনি আমাকে মাঝখানে 6 করাইলেন না। হ্যাঁ, 6 তো করাই ফেলছি। 7 7 7। ওকে, formulation. Phi of h is defined as like this. প্রথম যে সাইনটা আছে এটাকে কি বলে ভাই? এটা মানে এইচ এর ব্র্যাকেটের আগে যে সাইনটা প্রথম লাইনে, এটা এইচ এর আগেরটা আর কি, এইচ এর আগেরটা একদম প্রথম। হ্যাঁ, বাম পাশে যান ও, একটু। এটা হ্যাঁ, ফাই, এটা এটা কি? ফাই, ফাই, হ্যাঁ, ফাই পাই অফ কি এইচ। এভাবেও লেখে? এটা ফাই, নট পাই। এটা হচ্ছে পাই, এটা হচ্ছে কি ফাই। ও আচ্ছা, ওকে ফাই। এটা হচ্ছে ফাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে।
phi of h is defined as x naught plus h nu. ওকে, এটা কি এইচ বি না? বিও পড়া যায় আবার নিও পড়া যায়। আচ্ছা নিউ, ওকে। কিন্তু এটা কি করলে এটাই তো বুঝতেছি না আমি কিছুই। what they have tried to do, এই ধরনের জিনিস তো কখনোই দেখি নাই, কোথাও দেখি নাই। এটা দেওয়াই আছে তাই না, ইনার প্রোডাক্ট। হ্যাঁ এই এটা তো লিখে আছে ফর্মুলাটা। হুম, ওরা আবার এখানে হিন্ট দিয়ে দিছে হলো টিচার রাইট দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ অ্যাজ দ্য ডেরিভেটিভ অফ দ্য ফাংশন এফ রেস্ট্রিক্টেড টু দ্য কার্ভ, আর ব্র্যাকেটে লাইন লেখছে। আচ্ছা, t tends to x0 plus t mu and use the chain rule for differentiation. দাঁড়া দেখি কি বলতে চাইছে। কিন্তু এটা বইয়ের কত নাম্বার থেকে দিছে এটা তো লেখা নেই। দেখি এখানে হচ্ছে কি একটা ফাই অফ এইচ একটা ফাংশন ধরে নিচ্ছে, হ্যাঁ, এই যে এটার ভিতরে যে জিনিসটা আছে এই জিনিসটা একটা ফাংশন ধরে নিচ্ছে, যে ফাংশনটাকে আমরা বলতেছি এটা এইচ এর ফাংশন, যেটা এক্স নট হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম, আমরা এটাকে ধরে নিচ্ছি যে একটা এইচ এর ফাংশন। আর এখানে নিউ হচ্ছে আমাদের স্টেপ সাইজ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, আমরা জানি কোনো একটা ডেরিভেটিভ এফ অফ এক্স যদি থাকে, হুম, এফ অফ এক্স এর ডেরিভেটিভের ডেফিনেশনটা আমি লাস্ট ক্লাসে দেখাইছিলাম, মনে আছে না? লাস্ট ক্লাস না, ফার্স্ট ক্লাসে দেখাইছিলাম। এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, এই ধরনের একটা ফাংশন এই দেখাইছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ এখন যদি এই জিনিসটাকে যদি আমরা ফাই অফ এইচ ধরে নিই, তাহলে এই জিনিসটার সাথে এই জিনিস কম্পেয়ার করলে আমরা বলতে পারি না এটা একটা ফাই অফ এইচ এর ডেরিভেটিভ, এইচ প্রাইম করছে। প্রাইম মানে কি ডেরিভেটিভ, তাই না? তার মানে এই জিনিসটা একটা এই জিনিসটা হচ্ছে, প্রাইম মানে কি ডেরিভেটিভ? হ্যাঁ প্রাইম মানে ডেরিভেটিভ না। এফ প্রাইম অফ এক্স যখন লিখি তখন কি আমরা এফ প্রাইম অফ এক্স মানে কি আচ্ছা, অনেকে আবার ইনভার্স ডেরিভেটিভ? বলে, প্রাইম বলে, যে যেটা বলে, তাই তো? না না, ইনভার্স তো ডিফারেন্ট জিনিস, এটা তো প্রাইম আর ইনভার্স তো হচ্ছে গিয়ে যদি এফ মাইনাস ওয়ান থাকে তাহলে এটাকে বলে ইনভার্স, এফ ইনভার্স। ওকে সরি, তাহলে হ্যাঁ, আর একটা কি বলে প্রাইমের? আমাদের তো প্রাইম বলে নাই, আমাদের প্রাইম বা ডেরিভেটিভ, লেকচারার একটা বলতো এটাকে কিছু আবার একটা এফ বলতো। ওয়ানও লেখা যায়। এটা মানে ফার্স্ট ডেরিভেটিভ, এটাও মানে ফার্স্ট ডেরিভেটিভ, এটা মানে ফার্স্ট হুম। ডেরিভেটিভ। ফার্স্ট ডেরিভেটিভ অনেক ভাবে লেখা যায়, মানে ডেরিভেটিভ জিনিসটাকে আসলে অনেক ভাবে লেখা যায়, হ্যাঁ, অনেক ভাবে লেখা যায়। বাট স্ট্যান্ডার্ড কোনটা, যেটা উপর দিয়ে লেখে ওটা, তাই তো? প্রাইম যেটা দেয় ওইটাই না, একটাই। এটা লেখার লেখার সুবিধার সময় এক একজন এক এক ভাবে ইউজ করে। যেমন ধরো বুঝতে যে তুমি পারছি। ফার্স্ট ডেরিভেটিভ লিখবা এইভাবে ইউজ করা যাবে, সেকেন্ড ডেরিভেটিভ এভাবে, থার্ড ডেরিভেটিভ এভাবে, হ্যাঁ, ফোর্থ তিনবার, ডেরিভেটিভের হ্যাঁ। সময় আবার এইভাবে লেখা যাবে। এইভাবে লিখতে গেলে দেখা যাচ্ছে কি একটা প্রবলেম তৈরি হবে, লেখাটা খুব ঝামেলাপূর্ণ। আমার কাছে সবচেয়ে পছন্দ হয় এফ ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি, তাহলে এইভাবে আমি 100 পর্যন্ত লিখতে পারবো, কোনো সমস্যা নেই, কোনো কত কোটি লিখতে হবে সব লেখা যাবে। এটা হচ্ছে এটা পেটার কিন্তু না। আপনি যেভাবে লিখছেন ওটা কি লেখা যায়? হ্যাঁ হ্যাঁ, লেখা না, আগে দেখো থেকে বলো। লিখতেছি। আচ্ছা আচ্ছা, এটা এটা যে লিখলাম এটা হচ্ছে কি 10,000তম ডেরিভেটিভ। বুঝছি। আচ্ছা, এখানে যে কাজটা করতেছে, তাহলে আমরা যদি এই জিনিসটাকে একটা এইচ এর ফাংশন ধরে নিই, তাহলে কি আমরা বলতে পারি না এফ অফ, তার মানে এটাকে আমরা রিলেট করতে পারি সামথিং লাইক যে লিমিট, এখানে লিখি লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ ফাই মাইনাস এফ অফ ফাই মাইনাস এইচ নিউ বাই এইচ, লিখতে পারি না? মানে তাহলে এই জিনিসটাই কি আমাদের ডেরিভেটিভের ডেফিনেশন একটা যে আমরা দেখলাম, তার মানে এফ অফ ফাই এর ডেরিভেটিভ, এটা এফ অফ ফাই এর ডেরিভেটিভ। এফ অফ ফাই এর ডেরিভেটিভ কখন, যদি কিনা এইচ টেন্স টু জিরো হয়, তাই তো? এই যে এইচ টেন্স টু জিরো হইতে হবে না, এইচ টেন্স টু জিরো না হলে কি হবে নাকি? আচ্ছা, মানে এই স্ট্যান্ড টু জিরোটা দিয়ে কি মানে কি বোঝাতে চায়? এই যে আমরা মানে ডেফিনেশনে এইচ ইকুয়াল টু জিরো স্টেপ, হইতে হবে এমন কিছু?
h ইকুয়াল টু 0, আমি যত জানি যে h টেন্ডস টু 0 হয়, না ওটা এখানে h ইকুয়াল টু 0 লিখছে কেন আমরা সেটা বুঝতেছি না। h টেন্ডস টু 0 হওয়ার কথা। আচ্ছা। ওকে, হুম, আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি তার ফার্স্ট ডেরিভেটিভ। এখন ফার্স্ট ডেরিভেটিভ যখন বের করতেছি আমরা, এই জিনিসটা বোঝাচ্ছে এই এফ অফ ফাই এর ফার্স্ট ডেরিভেটিভ, যেখানে কিনা ফাই হচ্ছে আবার একটা এইচ এর ফাংশন, ফাই হচ্ছে এইচ এর ফাংশন, আর এফ হচ্ছে ফাই এর ফাংশন এবং এফ এর ফার্স্ট ডেরিভেটিভ। ঠিক আছে, এফ এর ফার্স্ট ডেরিভেটিভ, ওকে। এফ এর ফার্স্ট ডেরিভেটিভ। এখন এই এফ এর ফার্স্ট ডেরিভেটিভটা কোথায়? এইচ ইকুয়াল টু 0-তে, এইচ ইকুয়াল টু 0 পয়েন্টে। তাহলে এটাকে আমরা লিখতে পারি ভেক্টর ক্যালকুলাসের জন্য, এটাকে আমরা ইনার প্রোডাক্ট আকারে লিখতে পারি। ইনার প্রোডাক্ট ব্যাপারটা কি? ইনার প্রোডাক্ট ব্যাপারটা হচ্ছে, ইনার প্রোডাক্ট আসলে আগের লেকচার, আগের টপিকে ছিল, যেটা কিনা আমরা মানে আমি তোমাকে পড়াই নাই, তুমি তো নিজে পড়ছো। সেটা হচ্ছে যদি দুইটা ভেক্টর ধরলাম আমরা, একটা ভেক্টর এ ভেক্টর দেওয়া আছে a1i, বা আমরা এইভাবে লিখি a1 a2 a3, এটা হচ্ছে একটা ভেক্টর। বি ভেক্টর দেওয়া আছে হচ্ছে গিয়ে b1 b2 b3। হুম, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর, এই দুটো ভেক্টরের ইনার প্রোডাক্ট বলতে বোঝাবে যে আমি প্রথমটার সাথে প্রথম এলিমেন্ট, দ্বিতীয় এলিমেন্টের সাথে দ্বিতীয় এলিমেন্ট, তৃতীয় এলিমেন্টের সাথে তৃতীয় এলিমেন্ট গুণ করব শুধু। হুম, মানে এই এ ওয়ানের সাথে বি ওয়ানে গুণ হবে না, এ ওয়ানের সাথে মানে অন্য কোনো হবে না, শুধুমাত্র এলিমেন্ট ওয়াইজ গুণ হবে। প্রোডাক্টটা হবে কি হবে? প্রোডাক্টটা হবে প্রত্যেকটা এলিমেন্টের সাথে, যেমন এটা হচ্ছে কি আই কম্পোনেন্ট, তাই না? এটা জি, হচ্ছে জে কম্পোনেন্ট, হচ্ছে কে কম্পোনেন্ট। কে আই কম্পোনেন্ট, কম্পোনেন্টের সাথে আই কম্পোনেন্টে গুণ হবে, জে কম্পোনেন্টের সাথে জে কম্পোনেন্টে গুণ হবে, কে কম্পোনেন্টের সাথে কে কম্পোনেন্টে গুণ হবে। এটাকে বলতেছি আমরা ইনার প্রোডাক্ট। ইয়েস। ঠিক আছে, এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি ফাইটা একটা মাল্টিভেরিয়েবল ফাংশন, এবং এটাকে আমরা বলতেছিলাম হচ্ছে প্রশ্নে দেওয়া আছে, কি প্রশ্নে দেওয়া আছে, এটা একটা মনে হয় ভেক্টর, তাই না? এই যে বলা আছে আর এন, ভি কোথায় অবস্থান করতেছে? আর এন এর মধ্যে, হুম, আর এন এর মধ্যে। আমরা এটা মাল্টি ভেরিয়েবল একটা ফাংশন, এটা ডাইমেনশন অনেক, সাইজ বা ডাইমেনশন অনেক বড়। তো সেইটা হয়, তাহলে আমাদের এখানে ডেরিভেটিভটা, ডাইভারজেন্সের যে ডেফিনেশনটা আমি একটাকে বললাম, বা গ্রাডিয়েন্টের ডেফিনেশনে কিন্তু আমাদের ইনার প্রোডাক্ট হইতো, তাই না? এই কারণে এই ডেরিভেটিভকে আমরা এই এই গ্রাডিয়েন্টের ইনার প্রোডাক্ট আকারে লিখতে পারি, হুম, রাইট? তাহলে গ্রেডিয়েন্টের ইনার প্রোডাক্ট যদি লিখি, এবং যেহেতু এখানে h ইকুয়াল টু 0, তাহলে এটাকে জন্য এটাকে পরে আবার হচ্ছে ইনার প্রোডাক্ট লিখে ফেললো। h ইকুয়াল যদি 0 হয়, এই যে h ইকুয়াল যেহেতু 0, h ইকুয়াল 0 হলে এই পুরো অংশটা চলে যাচ্ছে, এই ফাই অফ h ইকুয়াল টু x নট হচ্ছে, ফাই অফ h ইকুয়াল টু x নট লিখছে, এবং ফাই প্রাইম অফ h, ফাই প্রাইম অফ h ইকুয়াল টু 0, ফাই প্রাইম, দেখো এখানে যদি আমি ফাই প্রাইম নেই, ফাই প্রাইম অফ এইচ নিলে আমাদের ডেরিভেটিভ এক্স নট আসছে 0 প্লাস ভি, তাই না? তার মানে ফাই এইচ ইকুয়াল টু ভি, তার মানে ফাই প্রাইম অফ 0 ইকুয়াল টু আমাদের ভি আসতেছে, সেটা ভি নিছে এখানে। আচ্ছা, বুঝা গেছে? সো দে হ্যাভ শোড দ্যাট ফর এনি ভি in Rn, this is true for all inner product, this derivative, অর্থাৎ এই ডেরিভেটিভটা ইনার প্রোডাক্ট আকারে প্রকাশ করা যায়, যেটা কিনা আসলে গ্রাডিয়েন্ট। গ্রাডিয়েন্টও কিন্তু এইভাবে ইনার প্রোডাক্ট আকারে কাজ করে। মনে হয় না ফুল ক্লিয়ার হয়েছে টপিকটা, রাইট? কিছু না কি, না, এটা কিছু একটু কি বোঝা কনফিউজিং গেছে? আছে। কিছু কি বোঝা, একটু কিছু বোঝা গেছে, হ্যাঁ। কতটুকু বোঝা গেছে? মানে ওই যে লাস্টে যে ডেরিভেটিভটা দেখাইলেন না আপনি আমাকে, হুম হুম হুম, লাস্ট ফাংশন, জাস্ট এই একটু আগে 1 মিনিট আগে, হ্যাঁ ওইটা হ্যাঁ একটু বুঝতে পারছি যে এটার এগেইনস্ট এটা ডেরিভেটিভ করছে, যার কারণে এখানে x জিরো হলো, x নট হলো, আর ইউ হলো h চলে গেল। এই আচ্ছা। একটু। তাহলে কিন্তু এটা কিভাবে বুঝলি কোনটা? এখানে বসাইলো, ফর্মুলেট করলো, এটা বুঝি নাই। কোনটা কোনটা কিভাবে বসালো এটা? মানে এটা কোত্থেকে আসলো? কারণ এই এখানে তো জিনিসটা ওরা কিছু বলে নাই, ওরা জাস্ট বলছে ওকে টেন্স টু x0, আমি কোশ্চেনে গেলাম প্লাস টিভি এন্ড ইউজ দ্য চেইন রুল ফর ডিফারেন্সিয়েশন।
হুম, মানে ধরেন ফাই এইচ সাচ দ্যাট তার এক্স নট প্লাস এইচ মিউ, প্রথম যে লাইনটা, এটা কোত্থেকে আসলো? এটা হচ্ছে চেন রুল। এই যে আমরা ডেরিভেটিভ করতেছি কাকে, ফাই অফ এইচ অফ ফাই কে না, এফ অফ ফাই। আমাদের ডেরিভেটিভটা হচ্ছে এফ অফ ফাই কে, তাই না? ফাই যেখানে আবার এইচ এর একটা ফাংশন। তার মানে আমরা যখন এটাকে ডেরিভেটিভ করবো, একটাকে চেন রুলের মাধ্যমে আমরা দেখছি না, তার মানে এটাকে ডেরিভেটিভটা হবে এইভাবে না? এভাবে হবে কিনা? জি। তাই এই জিনিসটা কি গুণ আকারে আছে না? এই গুণটাকে কি আমরা ইনার প্রোডাক্ট আকারে এভাবে লিখতে পারি না? এই যে এই জিনিসটাই হচ্ছে আমাদের এই যে গ্রাডিয়েন্ট, আর এই জিনিসটাই হচ্ছে গিয়ে ফাই প্রাইম অফ এইচ। এবার বোঝা গেছে? হ্যাঁ, তার মানে কি এটা আমার মুখস্থ রাখতে হবে? এটা তো আর এখানে লেখা নেই। লিখে তো দরকার হলে তুমি এখানে এক লাইন বেশি লিখবা, সমস্যা কি? তোমার নিজের বোঝার সুবিধার জন্য। তার মানে এখান থেকে এলেনের পরে আমরা লিখতে পারি যে, হ্যাঁ চেন রুল ইউজ করছি তো আমরা, হুম। চেন রুল ইউজ করে লিখতে পারি যে এফ ফাই অফ এইচ ইন্টু, বা এখানে তো আবার মাল্টি, এটা তো আবার ডাইমেনশন ডিফারেন্ট, এভাবে লেখা যাবে না, এটাকে লিখতে হবে এভাবে, দেখো এখানে লিখতে হবে ইনার প্রোডাক্ট আকারে ফাই অফ এফ বাই দিস, আরেকটা কি ছিল, আরেকটা ছিল হচ্ছে কি আমরা ফাই কে ডেরিভেটিভ করবো, তাই না? ফাই হুম। অফ এইচ বাই ডি অফ এইচ। নিজে এই লাইনের পরে লাইন আসবে। এই লাইনটার পর এটা আসবে, ওকে। হ্যাঁ, এবার বোঝা গেছে? আগের থেকে ক্লিয়ার? আরেকবার পরে রিপিট করলে তখন হয়তো বোঝা যাবে আর কি। এখন হ্যাঁ ঠিক আছে, ওকে, একটা লাইন দেওয়ার কারণে লিস্ট একটু তো বুঝছি এটা আসছে। হুম। হুম, তাহলে আমরা এটা আসলে লেট লেট পরে কনসিডার। লাস্টের লাইনটা ভাই কি হলো? এটা হুম হুম। এটা হচ্ছে গিয়ে, যেহেতু আমরা বলতেছি কি এইচ ইকুয়াল টু জিরো, তাই না? ওকে। তার মানে এই লাইনের পরে আসবে যেটা, এই লাইনের পরে আসবে হচ্ছে এইচ এর ফেলে যদি আমরা এখানে জিরো বসাই দিই, তাহলে আমরা পাচ্ছি ইনার প্রোডাক্ট অফ গ্রাডিয়েন্ট অফ এফ অফ ফাই অফ জিরো কমা ফাই প্রাইম অফ জিরো, ইনার প্রোডাক্ট শেষ। হুম। তার মানে এই যে আমাদের গ্রাডিয়েন্ট অফ এফ অফ ফাই অফ জিরো, ফাই অফ এইচ ইকুয়াল যদি এক্স নট প্লাস এইচ নট এইচ ভি হয়, আমরা যখন এইচ এর ভ্যালু জিরো বসাবো তখন আমাদের এটা করতে হবে, এই শুধুমাত্র এক্স নট হয়ে যাবে না? জি। এই যে সেটাই করছে, এই যে বুঝা গেছে? হুম। আর একটা যেটা আসতেছে আমাদের ফাই প্রাইম অফ এইচ, ফাই প্রাইম অফ এইচ যে ফাই প্রাইম অফ নট, তার মানে ফাই প্রাইম অফ এইচ মানে কত, ফাই অফ এইচ যদি এটা হয়, ফাই প্রাইম অফ এইচ ইকুয়াল টু, আমরা যখন এইচ এর সাপেক্ষে এটাকে ডেরিভেটিভ করব, এক্স নট একটা কনস্ট্যান্ট, এটাকে ডেরিভেটিভ করলে হয়ে যাবে জিরো, জিরো। এইচ কে ডেরিভেটিভ করলে হবে ওয়ান, থাকবে শুধুমাত্র ভি, তাই না? জি। তার মানে আমাদের এখানে থাকবে শুধু ভি। তার মানে ফাই প্রাইম অফ এইচ ইকুয়াল টু ভি, তাহলে ফাই প্রাইম অফ জিরো ইকুয়াল টু কত, এইচ এর ভ্যালু জিরো বসালে এখানে বি ভি থাকে, এটা কনস্ট্যান্ট ফাংশন, কনস্ট্যান্ট জি। ফাংশনে যা বসাবো বি থাকবে, তাই না? তাহলে ফাই হুম। প্রাইম অফ নট, ফাই প্রাইম অফ নট ইকুয়াল টু আমাদের আসতেছে ভি, এই যে। হুম। তো এটাই আমাদের বের করতে বলছে, আমাদের দেখাইতে বলছিল যে এই জিনিসটার সমান। জি। ওরা মাঝখানে বেশ কিছু লাইন স্কিপ করছে, সেগুলো চাইলে তুমি লিখে নিতে পারো, জি। চাইলে প্রথম কিন্তু। তো বুঝতে হলে এটা লিখতে হবে আমাকে। হুম, চাইলে কিন্তু আবার এখানে এই যে
এইচ কে বসায় কিন্তু আমরা এখানে যে আমি একদম প্রথমে একটা লাইন লিখছিলাম না, এখানে একটা লাইন বসবে, এখানেও একটা লাইন বসবে, এখানেও একটা লাইন বসবে, মানে মোট 3 লাইন ওরা স্কিপ করছে, 3টে লাইন লিখে নিলে তোমার বুঝতে সহজ হবে। জি। আচ্ছা ঠিক আছে, নেক্সট। In what direction should one move from the point 2, 3 to increase 4x square y most rapidly? In what direction should one move from the point this to increase this most rapidly? তার মানে আমরা এমন একটা ডিরেকশন বের করতে চাচ্ছি যার জন্য এই জায়গায় অবস্থান, কারেন্ট পজিশন হচ্ছে 2, 3, এই 2, 3 পজিশন থেকে কোন দিক বরাবর যদি মুভ করলে এই ফাংশনটা সবচাইতে ম্যাক্সিমাম হবে, দ্রুত ম্যাক্সিমাম। হ্যাঁ, তার মানে এই ফাংশনটার ইনক্রিজ রেট ম্যাক্সিমাম হবে। প্রেজেন্ট ইউর আনসার অ্যাজ এ ভেক্টর অফ লেন্থ 1, তার মানে হচ্ছে কি লেন্থ 1 ভেক্টর, প্রথমত হচ্ছে কি আমাদের ডিরেকশন বের করতে হবে, তারপর বলছে যে আমাদেরকে এমন একটা ভেক্টর আকারে প্রকাশ করতে যে ভেক্টরের ডিরেকশন লেন্থ 1, ভেক্টরের লেন্থ 1 মানে কত, কোন ভেক্টর লেন্থ 1 হয়, ইউনিট ভেক্টর লেন্থ 1 হয়, তাই না? তার মানে আমাদেরকে হয়তো বা এখানে একটা ভেক্টর বের করতে হবে, যে ভেক্টর বের হইতে হবে সেই ভেক্টরের ইউনিট ভেক্টর বের করতে হবে, ভেক্টরটা বের হবে তার ইউনিট ভেক্টর আমরা বের করব। ওকে, তাহলে যে কাজটা এখানে করছে, যেহেতু রেট অফ চেঞ্জ আমাদের ম্যাক্সিমাম হইতে হবে, সো রেট অফ চেঞ্জ বের করার জন্য আমরা ভেক্টর ক্যালকুলাসের জন্য কি করি, গ্রেডিয়েন্ট ইউজ করি, তাই না, ডাইভারজেন্স। সো আমাদের এফ ফাংশনটা, ফাই ফাংশনটা যেটা দেওয়া আছে, ফাই ফাংশনটা হচ্ছে 4x² দেওয়া আছে, তো এটাকে যখন আমরা ডেরিভেটিভ করব, এক্স এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করব, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হচ্ছে আমাদের 8xy, ওয়াই সাপেক্ষে 4x। ডেরিভেটিভ করলে 4x², তার মানে এটা এটা হচ্ছে তার রেট অফ চেঞ্জ। এখন যেহেতু সে আছে কোথায়, 2, 3 বিন্দুতে, তা 2, 3 বিন্দুর জন্য, 2, 3 বিন্দুর জন্য at 2, 3 দিস ভেক্টর ইজ 2, 3 এখানে বসাই দিলে 2, 3, 6, 48 আর 16 পজিশন হবে এটা, 2, 3 পয়েন্টের জন্য ভেক্টর হবে এটা। এখন নর্মালাইজিং দ্য লেন্থ, তার মানে আমাদের এটাই হচ্ছে সেই ডিরেকশন, আমাদের যে ভেক্টর বের করতে বলছে এটা হচ্ছে সেই ভেক্টর, অর্থাৎ এই ভেক্টরটা যদি আমরা নর্মালি ভেক্টর যেভাবে লিখি সেই ভেক্টর আকারে যদি আমরা এটাকে প্রকাশ করি, এই ভেক্টরটা আসলে হচ্ছে এরকম, ঠিক আছে? কিন্তু কথা হলে এই 48 বা 16 কোত্থেকে আসলো? এই যে 2, 3 এটা তো বিন্দুতে এক্স এর ভ্যালু 2, ওয়াই ভ্যালু 3 বসাইছে। বসালে এগুলো আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসাও, দেখো এই এক্স এর ভ্যালু 2, ওয়াই ভ্যালু 3 হলে 6, 2 ইন্টু 3 ইন্টু 8, 48, আর এখানে আসছে 4, 4, 4, 16। ওকে, তাহলে বুঝতে পারছি। দেন নর্মালাইজিং ইট টু লেন্থ 1, যেটা আমাদের ভেক্টর বের হয়েছে তার এখন আমাদের ইউনিট ভেক্টর বের করতে হবে। সো ইউনিট ভেক্টর বের করতে হলে আমাদের নিয়ম কি, যেই ভেক্টর থাকবে সেই ভেক্টরের যে ডিটারমিনেন্ট সেই ডিটারমিনেন্ট দিয়ে ভাগ দিতে হবে। তার মানে এই ভেক্টরের ভ্যালু কত, এই ভেক্টরের ভ্যালু হচ্ছে 48, 16। ওভার 48 হোল স্কয়ার প্লাস 16 হোল স্কয়ার, তাই না? ওকে। কত আসে এবার 48 এর এবার রুট ওভার কত? তার মানে এখন আমাদের যে কাজটা করতে হবে, মেন রেজাল্টটা হবে, ইউনিট ভেক্টর বের করতে বলছে যেহেতু 48/√ওভার ওই যে যে রেজাল্ট আসবে সেটা, কমা 16/রেজাল্টটা, মানে যেটা মানে রুট করলে যেটা আসে। 48 হোল স্কয়ার প্লাস 16 হোল স্কয়ার, এটা যদি এ হয় তাহলে এখানে বসবে এ, এখানে বসবে এ। হুম। ঠিক আছে, আচ্ছা পরেরটা কি বলছে, এটা শুধু মুভ করে কেন,
আরে 9 নাম্বারটা মনে হয় কাছাকাছি। ফ্রম এক্সারসাইজ দিস কম্পিউট দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ অফ দিস এট দ্য পয়েন্ট ইন দ্য ডিরেকশন দিস। একটু আগে যে ম্যাথটা করছি আসলে সেটাই, জাস্ট মানে ওই একই ম্যাথের কন্টিনিউশনই বলছে আর কি। এটা একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের ডিরেকশনাল ডেরিভেটিভ বের করতে বলছে এট দ্য পয়েন্ট 4 - 2 ইন দ্য ডিরেকশন দিস, এই ডিরেকশন বরাবর। তো যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কম্পিউট দ্য ডিরেকশন অফ দিস ডেরিভেটিভ, এইটার গ্রেডিয়েন্ট বের করতে হবে। এই ফাংশনটা আছে তার গ্রেডিয়েন্ট বের করতে হবে, সেই গ্রেডিয়েন্টকে আমাদের হচ্ছে গিয়ে 4 - 2 বিন্দুতে তার ভ্যালু বের করতে হবে। একটু আগে কিন্তু এই যে এক্সারসাইজটা আমরা করছি তাই না? জি। দেখো এফ ফাংশনের গ্রেডিয়েন্ট বের করে 4 - 2 বিন্দুতে তার ভ্যালু বসাই দিয়ে আমরা হচ্ছে -90 to 48। আর এখন যেহেতু বলছে এই এই ভেক্টরটার বলছে কোন ডিরেকশন বরাবর বলে দিছে, কিন্তু যেই ডিরেকশনটা বলা আছে সেই ডিরেকশন দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে। ভ্যালু বসানোর পরে আমরা যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরটাকে যদি আমরা এখানে ডট গুণ করি তাহলে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটাই আনসার। বুঝতেছি না, বুঝাই দেন একটু প্লিজ। কোন জায়গায় বুঝি নাই বলেন? আচ্ছা আমি বলি প্রথমে। আসলে ওরা করছে কি, এই আমরা হ্যাঁ। নর্মালি ভেক্টর সাইনটা ভেক্টরিক্যাল আকারে দেখতে একটু অভ্যস্ত না নাকি? এভাবে দেখতে দেখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তাই না? আচ্ছা, নাকি ভুল? গ্রেডিয়েন্টটা ভেক্টর হিসেবে ওরা এক করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওরা ভেক্টর ওরা বোঝানোর জন্য ভেক্টর গ্রেডিয়েন্ট ইউজ করে, এটাই আমি আগে বুঝতাম না। আমি বললাম শালা রাইট, এটা কি জিনিস। এই ভেক্টর জিনিসটাকে ওরা আবার করছে কি, সবগুলাকে হচ্ছে গিয়ে এই রো ম্যাট্রিক্স আকারে লিখছে। ওকে। প্রত্যেকটা ভেক্টরকে রো ম্যাট্রিক্স আকারে লিখছে। একটা আমি বলছি যে ভেক্টর রো ম্যাট্রিক্স আকারে লেখা যায়। তো এখানে যখন আমরা এফ অফ এক্স ওয়াই ফাংশনটাকে যখন গ্রেডিয়েন্ট বের করতেছে, এফ অফ এক্স ওয়াই ফাংশনটা কত আছে তোমার কাছে আছে একটু বলো তো? ওয়াই স্কয়ার প্লাস 3x স্কয়ার ওয়াই। না না এটা না, তুমি তো এটা বলতেছো, এটা না, আমি এফ অফ এক্স ওয়াই কথা বলতেছি। এক্স ওয়াই ফাংশনে কত দেওয়া আছে? প্রশ্ন হাতে নেই প্রশ্ন, এই যে এই যে এটা এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স কিউব ওয়াই। এক্স ওয়াই স্কয়ার প্লাস এক্স কিউব ওয়াই হ্যাঁ আমি ওটা এট কথা দ্য বলছি। পয়েন্ট 4 - 2। ওকে, হ্যাঁ ওকে, এটা বলতেছ না? আচ্ছা এক্স স্কোয়ার কি, এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স কিউব ওয়াই তাই না? এক্স কিউব ওয়াই এক্স্যাক্টলি। তো এটাকে যখন আমি গ্রেডিয়েন্ট বের করব, আমাদের তো ডিরেকশনাল ডেরিভেটিভ বের করতে বলছে। সো ডেরিভেটিভ বের করতে হলে ভেক্টরের ক্ষেত্রে কি করতে হয়? অবশ্যই গ্রেডিয়েন্ট বের করতে হবে। ওকে। সো গ্রেডিয়েন্ট বের করতেছি যখন, তখন আমাদের এক্স ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ, আমি এবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ বের করবো, একবার ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ বের করবো। ওয়াই স্কয়ার একবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ বের করলে ওয়াই স্কয়ার এক্স ওয়াই, তারপরে না ওয়াই এর না, সাপেক্ষে করব। ওকে, 2xy এক্স কিউব। সো আচ্ছা, আমাদের কিন্তু ডিরেকশনাল ডেরিভেটিভের যে ভেক্টর সেটা বের হয়ে গেল, বের হলো ডিরেকশনাল ডেরিভেটিভ ভেক্টর বের হলো। কিন্তু ওরা বলে দিয়েছে ডিরেকশনাল ডেরিভেটিভ ভেক্টর বের করতে বলছে 4 - 2 বিন্দুতে তাই না? 4 - 2 বিন্দু এক্স্যাক্টলি, হ্যাঁ। তাহলে আমি এখন করব কি, 4 - 2 বসাই দিব। 4 - 2 বসানোর পরে ক্যালকুলেটরে বসালে -92 48 আসে। একবার 4 বসাবেন, একবার -2 বসাবেন, তাই না তো? না 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 না, এখানে তো এক্স দুইটা আছে, এক্স এর ভ্যালু 4 বসাবো, ওয়াই ভ্যালু -2 বসাবো। এক্স এর ওকে, ভ্যালু মানে 4, এক্স ওয়াই ভ্যালু -2। -2। ওকে, তাহলে -92 -48 আসলো। আচ্ছা। -48 আসলো। আচ্ছা কোশ্চেনের পরের পার্টে বলছে ডিরেকশনাল ডেরিভেটিভ বের করতে বলছে, আমাদের ডিরেকশনাল ডেরিভেটিভ বের করছি, কিন্তু ওরা আরো চাইছে যে ডিরেকশনাল ডেরিভেটিভটা একটা নির্দিষ্ট দিক বরাবর বের করতে বলছে, এবং সেই দিকটা দেওয়া আছে এখানে। এই যে এটা প্রশ্ন কিন্তু এটা দেওয়া ওই আছে, যে 1 বাই √10 √10 বা আবার আছে। 3 বাই √10। রাইট এক্স্যাক্টলি, তাহলে এটা কিভাবে? এই ডেরিভেটিভটা দেওয়া আছে, বলছে এই ডিরেকশনে বের করতে বলছে। শুধুমাত্র ডেরিভেটিভ বের করলেই হবে না, ডেরিভেটিভ এই ডিরেকশনে বের করতে হবে। এখন ডিরেকশনটা এই ডিরেকশনে বের করার জন্য আমরা এখন এই জিনিসটাকে এর সাথে ডট গুণ করব। ডট গুণ অর্থাৎ ইনার প্রোডাক্ট করব, ইনার প্রোডাক্ট করলে বের হয়ে যাবে। দ্যাট মিনস ইনার প্রোডাক্ট মানে হচ্ছে -92 48 ডট 1/√10 3/√10
ইকুয়ালস টু ফার্স্ট টার্মের সাথে ফার্স্ট টার্ম গুণ -92/√10 √10 প্লাস মাইনাস 3 Plus. ইন্টু 48/√10। এটাকে ক্যালকুলেট করলে 52/√10 আসবে। এটাই আনসার। হ্যাঁ ওকে তার মানে ডিরেকশনাল ডেরিভেটিভ অফ এট দিস পয়েন্ট ইন দিস ডিরেকশন। কটা জিনিস একটু ভালো করে খেয়াল করো। ডিরেকশনাল ডিরেকশনাল ডেরিভেটিভ at the point 4 minus 2 in the direction এই যেটা 1/√10 3/√10 বোঝা গেছে? জি আমাদের ফার্স্ট কাজ হবে ডিরেকশনাল ডেরিভেটিভ বের করা, সেকেন্ড তারপরে কাজ এই হবে পয়েন্টে এই পয়েন্টে কাজ করা, থার্ড হবে এই ডিরেকশনে বের করা। তিনটা কাজ। আচ্ছা এটা তো মোটামুটি তাহলে ইজি মনে হচ্ছে একটু প্র্যাকটিস বেশি করতে easy হবে মনে স্যার। মানে দেখতে অনেক কিছু ইজি মনে হয়, কিন্তু ম্যাথে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্র্যাকটিস না করলে হ্যাঁ ম্যাথ যখন দেখি বা বুঝি তখন খুবই সহজ মনে হয়, খুবই মনে হয় বেসিক জিনিস করতে গেলে তালগোল পাকায় যায়। এটা সবার ক্ষেত্রে, আমারও হয়তো এখনো হয় সামটাইমস যখন হায়ার ম্যাথস করতে থাকি। বুঝতে পারছেন? এই না, আমার কারণে জন্য এই কারণে অবশ্যই। আচ্ছা, তারপরে চলে ভাই কি আসতেছে। মাস্টার্স ম্যাথে করছিলেন? হ্যাঁ হ্যাঁ, জীবন ওখানেই শেষ। ঢাকা ইউনিভার্সিটিতে? হ্যাঁ স্যার, এখন পিএইচডি করেন ম্যাথে আবার? ইনশাআল্লাহ। মানে মাথা তো নষ্ট হয়েছে, যেটুকু বাকি আছে সেটুকু নষ্ট করার জন্য রেডি হচ্ছি। না, ভালো। চুল আছে আপনার না গেছে? চুল 50% আছে। যাক, ওইটা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, বাকিটুকু পিএইচডির জন্য রাখছি আর কি। হ্যাঁ, এখানে একজন শাহজালাল ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আসছিল। আচ্ছা, এই আমাদের রাশেদ ভাই, সম্মানিত ভাইয়ের তো চান্দি ছিল। ম্যাথের। হ্যাঁ ম্যাথে ছিল, ম্যাথের না, উনি ছিল স্পেস ইঞ্জিনিয়ারিং। ওইটাও তো ম্যাথ ট্যাথ সব মিলে। ইঞ্জিনিয়ারিং মানেই তো হচ্ছে এই যে আপনি তো ইকোনমিক্স পড়ে ম্যাথ থেকে রক্ষা পাচ্ছেন না, আর ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে তো ম্যাথের কথাই নাই, ম্যাথ ছাড়া কথা নাই। এক্স্যাক্টলি, হ্যাঁ। ভাইয়ের পরে এখানে থাকতে থাকতে 4 বছরের চান্দি যেটা ছিল ওইটাও গেছে গা। আচ্ছা, আমরা এটা একটু দেখি। Second order Taylor approximation around x naught at the following functions. Taylor approximation, Taylor expression তো আমরা চিনি নাকি? না, চিনি না। টেইলর নাম শুনছি। অ্যাপ্রক্সিমেশন এখানে কি বোঝায়? আচ্ছা, মানে আমরা অ্যাপ্রক্সিমেট দেখি। কিভাবে করে টেইলর থিওরেম কে? টেইলর সাহেব যে জিনিসটা বলে গেছে তোমাদেরকে বুঝলাম না, তোমাদেরকে কি টেইলরের ফার্স্ট এক্সপ্রেশন পড়ায় নাই, ডিরেক্ট সেকেন্ড এক্সপ্রেশনে চলে আসছে? হ্যাঁ, অদ্ভুত। বললাম না, এখানে লেখছে কি বলে আন্তাজে যা মন চায়। এক একদিন এক এক জায়গা থেকে শুরু করে দেয়। y স্কয়ার প্লাস x। এক মিনিট দাঁড়ান। এটা হচ্ছে ক্যালকুলেটর করে টেইলর ট্রান্সফরমেশন দ্য এক্সাক্ট ফলোইং ফাংশন। second order Taylor approximation. y স্কয়ার প্লাস x 1 2, তার মানে 2 স্কয়ার হলে হবে ln of 5। সরি, ln of 5 রে কি করছে, ln of 5 রাখছে। এই কই চলে গেল? আচ্ছা, ফার্স্ট অফ অল আমি একটু টেইলর এক্সপ্রেশনটা দেখ, হ্যাঁ টেইলর থিওরেমটাকে বলি। জি। যেমন f of x যদি একটা ফাংশন হয়,
কোনো একটা ইন্টারভ্যালের মধ্যে, কোনো একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল এ থেকে বি এর মধ্যে এই এফ অফ এক্স ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয়, তো এই ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস এন্ড স্মুথ। স্মুথ শব্দের অর্থ হচ্ছে এটা ইনফাইনাইট সংখ্যক বার ডেরিভেটিভ করা যাবে, হ্যাঁ। অর্থাৎ আসলে এটা এন্ড এটাকে বাংলায় ইংলিশে কি বলে, ডিরাইভেবল আপ টু nth টার্ম, আরে আপ টু nth টার্ম। যদি nth টার্ম পর্যন্ত এটাকে এই ইন্টারভ্যালের মধ্যে ডেরিভেটিভ করা যায় এবং যদি কন্টিনিউয়াস হয়, তাহলে এফ অফ কোন একটা এই ইন্টারভ্যালের মধ্যে কোন একটা বিন্দু এক্স নট এর জন্য আমাদের এটার এক্সপ্রেশনটা সরি, কয়েকটা বিন্দু এক্স নট এর জন্য তার অ্যাপ্রক্সিমেশনটা এইভাবে করা যায়। এই ফাংশনের অ্যাপ্রক্সিমেশনটা হবে এফ অফ এক্স নট প্লাস এন সি ওয়ান, ভুলে গেলাম, এক মিনিট দাঁড়ান। এনসি ওয়ানটা পরে আসবে। এফ প্রাইম অফ এক্স নট এক্স মাইনাস এক্স নট বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এফ ডাবল প্রাইম অফ এক্স নট এক্স মাইনাস এক্স নট হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এফ ট্রিপল প্রাইম of x naught x minus x naught whole cube by factorial 3 এভাবে আপ টু চলতে থাকবে, ঠিক আছে। এটা কি ফর্মুলা টেইলর? হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে টেইলর সিরিজ। টেইলর সিরিজ ফর ফার্স্ট কি বলে সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন, সিঙ্গেল ভ্যারিয়েবল রিয়েল ফাংশন, ঠিক আছে। জি এখন এখানে যেটা করছে মাল্টি ভ্যারিয়েবলের জন্য, যেটা করছে এটার এক্সপ্রেশনটা হচ্ছে, বলতেছি, এটা এক্সপ্রেশনটা হচ্ছে আমাদের এখানে যে পয়েন্ট বলে দিছে না 1 2, যদি এরকম দুইটা পয়েন্ট এ বি বলে দেয়, তাহলে এ বি এর সাপেক্ষে এটার এক্সপ্রেশনটা হবে সামথিং লাইক দিস, এফ অফ এ বি প্লাস, যেহেতু এটা মাল্টিভেরিয়েবল তার মানে আমরা কিন্তু ডিরেক্টলি যে কোনো একটা সাপেক্ষে করতে পারবো না, পার্শিয়াল ডেরিভেটিভ নিতে হবে আমাদেরকে। সে পার্শিয়াল ডেরিভেটিভের মধ্যে আমাদের এটা বসাইতে হবে ইনটু এক্স মাইনাস এ বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস, যেহেতু এক্স এর সাপেক্ষে করছি একই কাজটা আমরা এবার ওয়াই এর সাপেক্ষে করব, সেখানে আমরা এ বি বসাবো। এবার এখানে ওয়াই মাইনাস বি নিব, এক্স মাইনাস এ ওয়াই মাইনাস বি ফ্যাক্টোরিয়াল 1, তারপর পরের টার্মটা হবে একই ধরনেরই এক্স এফ এক্স ডেল এক্স স্কোয়ার এফ বাই ডেল এক্স প্রাইম, সেখানেও এ বি বসাবো, এখানে এক্স মাইনাস এ হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, এবারে ওয়াই দিয়ে করব, সেখানেও এ বি বসাবো, এখানে ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, এবং এভাবে চলতে থাকবে। এটা হচ্ছে টু ভ্যারিয়েবল ফাংশনের জন্য কোনো একটা নির্দিষ্ট বিন্দু এ বি যদি দেওয়া থাকে সেই বিন্দুর সাপেক্ষে তার অ্যাপ্রক্সিমেট, এটা কোনো সেকেন্ড অর্ডার, এটার অ্যাপ্রক্সিমেশন অ্যারাউন্ড এক্স নট অফ দিস ফাংশন। এখন এই কাজটাই এখানে করতে হবে, বুঝতে পারছেন? কিন্তু এখানে তো এ বিদ্যা নেই স্যার। এবি দেওয়া আছে তো, এই যে 1 2
1 2 তো একটা এখানে মান দেয়া আছে, এখানে হ্যাঁ, এবি তো আর- এবি তো সেই মান যে বিন্দুতে আমরা বের করবো সেই বিন্দুটা দেওয়া আছে তো, এক্স এর ভ্যালু 1 দেওয়া আছে, ওয়াই ভ্যালু 2 দেওয়া আছে। আচ্ছা তার মানে আমরা এখন তাহলে এটা পাচ্ছি কি দেখো, এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু এফ অফ 1,2, আচ্ছা আমরা ডিরেক্টলি লিখি এফ অফ 1,2, এফ অফ 1,2 মানে হচ্ছে গিয়ে লন অফ 2 স্কোয়ার বাই 1, তার মানে লন অফ 5, তাই না? লন অফ 5 হুম, প্লাস, এখন এইটাকে ডেরিভেটিভ করব, আমাদের কি ছিল, পরের টার্মটা ছিল এইটা। তো এটা বসানোর জন্য আমরা এখানে ডিরেক্ট লিখি, এটাকে আমরা এই ফাংশনকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করলে কত আসে, এই জিনিসকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করলে লন অফ ওয়াই স্কোয়ার প্লাস এক্স, এটাকে যখন এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব, লন অফ সামথিং কে আমরা ডেরিভেটিভ, লন অফ জেড কে ডেরিভেটিভ করলে কি আসে, 1/z, তাই না? ফর্মুলা পড়ছিলাম, মনে আছে? হুম, লন অফ এক্স ডেরিভেটিভ করলে 1/x আসে, তার মানে লন অফ যা থাকবে সেটা 1 বাই এটা বসবে। চেইন রুলের কারণে আমরা এখন এখানে এক্স কে আবার ডেরিভেটিভ করব, এক্স কে ডেরিভেটিভ করলে আগে 1 কি বসবে। লনের ডেরিভেটিভ করলেন? হ্যাঁ, লন ডেরিভেটিভ করলাম। হুম, এরপরে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে হইলো 1 আসবে, তাই না? 1, ওয়াই স্কয়ার থেকে যাবে আর কি। এটা এটা তো চেইন রুল। চেইন রুল বলতে কি বোঝায়, যেমন এটা ছিল আমাদের সামথিং কিছু একটা জেড এর ফাংশন, জেড এর ফাংশন যেহেতু আমি জেড দিয়ে এটাকে ডেরিভেটিভ করব, লন অফ জেড দিয়ে যখন জেড দিয়ে যখন লন অফ জেড কে ডেরিভেটিভ করবো 1/z বসবে, তারপর সেই জেড কে ডেরিভেটিভ করব, সেই জেড মানে হচ্ছে কি এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স, ওয়াই স্কোয়ার প্লাস এক্স কে আমি যখন এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব তখন বসবে 1, তাই না? হুম, এখানে আসলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স হবে, ওয়াই স্কোয়ার প্লাস এক্স দ্যাট মিন্স ফুল জেড আর কি, এটাকে এক্স সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1 আসবে। তাহলে এখন এই জায়গায় আমি কি বসাবো, এট 1 2, এই বিন্দুর জন্য বের করতে চাই, 1 2 বিন্দুর জন্য বের করলে 1/5 আসে আমাদের, তাই না? তার মানে আমরা এখানে পাচ্ছি 1/5 ইন্টু এক্স মাইনাস 1/(1), একটু আগে যে ফর্মুলা লিখছি সেই ফর্মুলা অনুযায়ী। ফ্যাক্টোরিয়াল। এই জিনিসটা কি বোঝা গেছে? ফ্যাক্টোরিয়াল করতে আসলো? আমি একটু আগে ফর্মুলা কি লিখছিলাম, ওটা আবার হ্যাঁ, ওখানে লিখতেছি। ফ্যাক্টোরিয়াল 1 দিছিলেন আপনি, হ্যাঁ। তাহলে হুবহু বসে যাবে এভাবে, হ্যাঁ। হুম, একভাবেই বসবে। এরপরে কাজটা ওয়াই সাপেক্ষে করবো, একই কাজটা, তখন ওয়াই মাইনাস বি বসবে, ঠিক আছে? তারপর এখানে সেকেন্ড ডেরিভেটিভ এক্স মাইনাস এ হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, তারপরে এখানে ওয়াই সাপেক্ষে ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 আপ টু ডট ডট। তারপরে এটা করলাম, এই টার্ম হয়েছে, এই টার্ম হয়েছে, এখন আমরা এই টার্মটা করতে চাই। এই টার্মের জন্য যখন করব, ওয়াই সাপেক্ষে যখন লন অফ দিস, এই জিনিসটাকে যখন ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করব, কত আসবে আমাদের, 1/y² প্লাস এক্স ইন্টু 2y, চেন রুল করলে, তাই না? হুম, এটা ফোন আসছে, আমি একটু ফোনটা নিয়ে আসতেছি। এটা চেন রুলের মাধ্যমে করার পর এখানে 1 2 বিন্দুটা বসা দেখো তো কত আসে, আমাকে বললাম, একটু ফোনটা কল নিয়ে আসতেছি। হুম। 1 স্কয়ার প্লাস এক্স ইন্টু 2y, 1/1, 2 ইন্টু 2, 4, তাহলে 5/1 ইন্টু 4, 1/20।
হ্যালো, হ্যাঁ, করা হয়েছে। 1/20 না আসে মান বসালে। 1/20 আসে, নিচে আসবে 5, উপরে আসবে হচ্ছে 4, কি হবে? সরি, হ্যাঁ কি বলতেছে, হ্যাঁ আর এটা আসে করতে পারি। 4/5, 4/5। আর এখানে আসবে হচ্ছে গিয়ে y-2 হোল স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 1, আচ্ছা। তাই না? হুম। তারপরে আমি জানি না ওদের সাথে আমাদের আনসার মিলতেছে কিনা। তারপরে হচ্ছে গিয়ে এই টার্মটা সেকেন্ড ডেরিভেটিভ, তার মানে সেকেন্ড ডেরিভেটিভ তো এখানে বসা, আমার ল্যাপটপে চার্জ শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা দেখি, তার মানে ওদের সাথে কি আমাদের আনসার মিলতেছে মোটামুটি। হয়ে গেল, না, কি বলেন না, মিলবে না কেন? ওদের 14x/25 আসছে, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, কি করছে এখানে? আমাদের log 5 মিলছে। আচ্ছা, log 5 কই মিলছে? এই জিনিসটা যে লেকচারে করেছে সে লেকচারটা কোথায় আছে? এটা কি টেইলর থিওরাম? হ্যাঁ, টেলরের যে সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন, আছে এখানে লেকচারে। আছে আছে, হ্যাঁ থাকার তো কথা। এক সেকেন্ড, লেট মি চেক। স্ট্যাটিস্টিক অপটিমাইজেশন 3 অথবা 4 নাম্বার লেকচারে থাকতে পারে এটা, বা 2 নাম্বার লেকচারে 10। 2 নম্বর টেইলর বলতে থিওরাম কয় যেখানে পাবো, তারিখে? কয় তারিখে লেকচার? 10 তারিখের লেকচার, কিন্তু টেইলর থিওরাম এখানেই থাকার কথা। 10 তারিখে লেকচারে নাই? তাইলে 11 তারিখের লেকচার টেইলর থিওরাম। 1 মিনিট ভাই, টেইলর টেইলর কই? আলাম মহির শান্তি তিনি। several variables. পার্শিয়াল ডেরিভেটিভ। আচ্ছা, আমার ল্যাপটপে চার্জ কমে যাচ্ছে, আমি একটু চার্জটা কানেকশন লাগাই, তুমি আমাকে একটু খুঁজে বলো, হ্যাঁ জায়গা লাগাই আসতেছি। Oh, ওই টেইলর বাইরে তো খুঁজে পেলাম না। এশিয়ান মেশিয়ান চলে গেল।
বল। হ্যালো, ভাই টেইলর বাড়ি আমি খুঁজে পাইতেছি না, এত হেসিয়ান করে ফেলাইছে দেখা যায় পরে। তাহলে এটা করতে কাজ দিল, কোশ্চেন অ্যাসাইনমেন্টে দিল কিভাবে? ঠিক আছে, দিছে মন চাইছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নেই, আমি কাজ এটা এক সেকেন্ড, ওখানে কি লেখা আছে বইয়ের কত নম্বর? ফ্রম এক্সারসাইজ 14 পয়েন্ট না, লেখা তো নেই, কোথেকে দিল, কোন সাইমন এন্ড ব্লুমস এর? আই থিঙ্ক চ্যাপ্টার 13 এ পড়া যেতে পারে। 14 explicit functions from Rn to Rn। দেখো, এটা কাজ করা যেতে পারে। হুম। হ্যাঁ, তাহলে কাজ করে এই ম্যাথগুলো আমি ইয়ে করতে পারি, করে তোমাকে ছবি দুটো পাঠিয়ে দিই, ঠিক আছে? দেখি আমি ওকে। খুঁজে পাই কিনা। বিকজ আমি যেভাবে জানি সেভাবে তো করলাম, কিন্তু কোনো একটা কারণে ওদের আনসার সাথে মিলতেছে না, জানি না ওরা আসলে কিভাবে করছে। সো আই হ্যাভ টু লুক এট দিস থিং। আচ্ছা সমস্যা না, আপনি দেখতে পারেন, আমি খুঁজে পাইলে আপনাকে। আর হ্যাঁ, আর যদি তুমি লেকচারটা খুঁজে পাও আমাকে জানাবা। হুম। ওকে। আপনি কই স্যার, ভার্সিটিতে? হ্যাঁ হ্যাঁ, ক্যাম্পাসে। আহ, আজকে এখানেই রাখি নাকি? এখানে হ্যাঁ রাখি। আর প্রবলেম নেই। নেক্সট টপিক কি ছিল? নেক্সট টপিক হচ্ছে কোথায়? নেক্সট টপিক কোথায়? নেক্সট টপিক হলো এগুলো সব খুলতে হবে। ম্যাক্সিমাম মিনিমাম, এটা কঠিন আছে আবার। ও, এগুলো হচ্ছে কি ওই যে মাল্টিভ্যারিয়েবল ম্যাক্সিমাম, এখানে হেসিয়ান টেসিয়ান ম্যাট্রিক্স এগুলো এখানে লাগবে। Okay, আশা করি হুম, সমস্যা হবে না। এখান থেকে দুই তিনটা ম্যাথ করলেই ফুল চ্যাপ্টার, বেশি লাগবে এটা মনে হয়, আশা করি এক লেকচার শেষ করা যাবে, এক সেশনে শেষ করা যাবে আই থিঙ্ক। না এক্সটেনশনে পারবেন না, কারণ এর মধ্যে ঝামেলা আছে। তাই লুকস লাইক, দেখি না, শুরু করি, তারপরে দেখবো না। নেক্সট সেশনে এটা নিয়ে বসো। ওকে। ওকে, আমি আপনার লেকচারটা, এটা কিন্তু আমাকে আবার ভিডিওটা দিয়ে দিন। হ্যাঁ, ওই এক যে ড্রাইভে ছিল ওই একই ড্রাইভেই পাবেন, আর প্রতিদিনটা ওই একই ড্রাইভেই দিব, একই ড্রাইভে দেখবেন, ঠিক আছে? আচ্ছা সাথে সাথে করে দেন। হ্যাঁ, এটা কনভার্ট হইতে হয়, এটা কনভার্ট হইতে টাইম নেয়, 15-20 মিনিট কনভার্ট হইতে টাইম নেবে, তারপর দিয়ে দিব কনভার্ট হওয়ার পর। নো ওয়ারিস স্যার। ঠিক আছে তাহলে। আর কি অবস্থা ওখানে আপনাদের? কয়টা বাজে এখন? 11টা 12টা এখন বাজে। বাজলো 11টা, 11টা 10। ক্লাস থাকে না? আমার আজকে ক্লাস নেই, কালকে আছে দুপুর 12টায়। ক্লাস কি অনলাইনে হয় না গিয়ে করতে হয়? অপশন দুইটাই আছে, আমি ম্যাক্সিমাম যাই, আবার অনেক সময় ভোরে ক্লাস থাকলে 7টা 7:30 তখন যাই না, তখন বাহির থেকে ক্লাস করি। সুবিধা। সকাল 7টায় ক্লাস থাকে? 7:30টায়। এত সকালে ক্লাস শুরু হয়? বলে কি! হুম। আর শীতকাল না, অনেক অনেক শীত স্যার, এখানে মাইনাস পড়তেছে, এই শীতকালে উঠতে মন চায় না। এই শীতকালের মধ্যেও তাহলে তুমি না হয় না উঠে বেঁচে গেলে, যে টিচার তারা তো ঠিকই আধা ঘন্টা আগে উঠে ক্যাম্পাসে যাওয়া লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, ওটা মাস্ট আসতো, হ্যাঁ। তার তো প্যারা শেষ নেই, তার প্যারা অনেক বেশি। হ্যাঁ, টিচাররা তো অনেক কাজে ব্যস্ত থাকে, শুধু টিচিং করেন, অনেক প্রফেশনে ব্যস্ত। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আরেকটা ব্যাপারে যেটা আমাদের কথা বলার ছিল, আসলে আমি তো, বলেন স্যার, আপনি বলেন। না আমি আপনি তো আসলে বলেন। আমি একটু টাইম নিচ্ছিলাম, আমি ট্রাইং টু নো যে কয়টা লেকচার লাগবে, কি অবস্থা টপিক, বাট এখানে তো রিগোরাস কোনো লেকচার সাইজ বা টপিক সাইজ মনে হচ্ছে না আছে। সেই হিসাবে আমি এক কাজ করতে পারি, আমরা যেহেতু এক্সারসাইজ ধরে ধরে কাজ করতেছি, আমরা প্রতি এক্সারসাইজ স্লাইড হিসাবে হিসাব করতে পারি নাকি? হিসাব আপনার করতে, যেভাবে সুবিধা হয় স্যার, আপনি আমাকে বলুন। প্রতি এক্সারসাইজ স্লাইড
যেমন আজকে একটা আমরা শেষ করলাম আমরা, আর একটা কালকে করব। যে কটা ক্লাস লাগে একটা এক্সারসাইজ ফাইল শেষ করতে, যে কটা ক্লাস লাগে 2টা বা 3টা, প্রতি ফাইল 2000 করে যদি আমরা হিসাব করি তাহলে দেখুন হয় কিনা। একদম একই নেই, একদম এরকম হিসাবে ধরছি আর কি। যেমন আমরা কিন্তু এই সাইড শেষ করতে 3টা ক্লাস লাগলো, তাই না? তিনটা লাগেছে, হ্যাঁ। হ্যাঁ, সো আমি ওভাবে ক্লাস আর হিসাব করতেছি না, যেহেতু সব ক্লাস একই লেন্থের হবে না, সব ক্লাসের প্রেশার একই থাকবে না। তো আমরা ওভাবে ক্লাস হিসাব না করে এক্সারসাইজ ফাইল হিসাবে ধরি। ইচ ফাইল আমরা যদি 2000 করে হিসাব করি, আমার মনে হয় আমাদের সুবিধা হয় সব দিক থেকে হিসাব করতে। মানে প্রতি এক্সারসাইজ আপনি 2000 ধরছেন, তাই তো? প্রতি ফাইল, রাইট। যেমন এক্সারসাইজ রিকি 1 তাহলে আজকে আমাদের একটা শেষ হয়ে গেল। শেষ হলো, রাইট। ওকে স্যার, নো প্রবলেম। কিছু কনসিডার করা যায় না? আমি কম। আমি কিন্তু দেখেন 3টা ক্লাস 2000 কিন্তু বেশি না, রাইট? না না না, অফকোর্স স্যার, আপনি টাইম দিয়েছেন, হ্যাঁ। হ্যাঁ, আমি কিন্তু একদম ঘড়ি ধরে কিছু করতেছি না, ঘড়ি ধরে আরাম পছন্দ না। ঘড়ি ধরে study আসলে করা, স্যার এটা করা যাবেও না, আপনি যদি ঘড়ি right, ধরতে চান করা যাবেও না। ঘড়ি ধরে যেমন study আজকে করা আপনি আমার আমাকে অনেক পছন্দ টাইম না। দিচ্ছেন, এখানে অলমোস্ট 2 আওয়ার্স হয়ে গেছে মনে হয়। রাইট। সো আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে, যখন একটা স্লাইড শেষ হবে আমি এপ্রিশিয়েট করব ইনস্ট্যান্ট পেমেন্টটা। শিওর স্যার, এখন হলো আমি আপনাকে তাইলে কি করব, বিকাশ করে দিব? আপনি কি কি অপশন আছে আপনার কাছে বলেন? আমার কাছে এখন অপশন আছে ওয়েস্টার্ন ইউনিয়ন, আপনাকে দিয়ে দিব, যে কোনো একটা ব্যাংক থেকে আপনি নিয়ে নেবেন জাস্ট পিন কোডটা দিয়ে। তো একটা অনেক ঝামেলার কাজ হয়ে যায়। আর নাহলে আপনাকে আমার বিকাশ করতে হবে, এই তো, দ্যাটস ইট। ওকে, তাহলে বিকাশ করে দেন। আপনার নাম্বারটা আমাকে কাইন্ডলি আপনি করেন, আমি শহরে যখন যাচ্ছি আজকের মধ্যে আপনাকে করে দেবেন ইনশাল্লাহ। আচ্ছা, ওখান করে থেকে আমি আপনাকে বিকাশ করা যায়? মেসেজ দিয়ে দেবো। ইন্টারেস্টিং। হ্যাঁ ওখান থেকে বিকাশ করা যাবে? হ্যাঁ হ্যাঁ স্যার, বিকাশ করা যায়, যদি একটু কস্টলি, নো প্রবলেম, আমি করে দিব। করে দিয়ে আপনাকে আমি জানাই রাখবো না, কারণ আপনার যদি রিসিভ করেন 10 মিনিটের মধ্যে চলে যায়, একটু সময় লাগে এখান থেকে, সাথে সাথে না, 10 মিনিটস 15 মিনিটস। আচ্ছা, না আমি বাইরে আপনি থেকে আমাকে কাইন্ডলি বাইরে জানাবেন থেকে যে পেয়েছেন বা পাননি। ওকে, বাইরে থেকে মোবাইল ট্রানজাকশন হয় এটা আমার জানা ছিল না। না হয় আপনার মোবাইলে, আমি চাইলে আপনাকে রিসার্চ করে দিতে, সবই হয় এখন। সবকিছুই খুব গ্লোবালাইজ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে হুম। আপনি আমাকে তাহলে ওভাবে করে আপনাকে মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি ব্যাপারটা। হ্যাঁ, আপনি নাম্বারটা দেন স্যার, আমি আপনাকে বাসা থেকে তো বের হবো, পরে যখন বের হই আমি বের হয়ে দিয়ে আমি আপনাকে দিব, পরে আপনি পেলে আমাকে জাস্ট ওকে পেয়েছেন একটা কনফার্মেশন দিবেন। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। ওকে, আর নেক্সট সেশন কবে হইতে পারে? নেক্সট সেশন কবে করতে চান বলেন? আমার তো এখন দরকার, আপনার যখন বলেন, আপনি একটু আগে জানা রাখলে ভালো, হুট করে ধরেন বলে ফেললে ধরেন দেখা যায় যে টাইম আমাদের, আমরা তো ডিফারেন্ট টাইম জোনে থাকি, তো এটা একটা ঝামেলা। রাইট। মেবি দেখি আজকে রাতে সম্ভব। আজকে রাতে? না, আজকে রাতে সম্ভব না, আজকে রাতে আমার আবার ওই যে কাজ আছে একটু। বিকজ আবার কালকে আমরা কালকে আমার সময় হবে কিনা, কালকে যদি সময় হয় আজকে কালকে। রাতে কয়টা? আপনি তো আপনার এত মনে হয় কত পর্যন্ত, 12টা পর্যন্ত আপনার লিমিট, তাই না? হুম হুম হুম, 11টা 11:30 পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে, আমি আচ্ছা যদি কালকে সময় পাই কালকে জানাবো, আদারওয়াইজ পরশু দিন। আচ্ছা, তারপর আপনি আমাকে আজকে ইনফর্ম করেন যখন আপনি ফ্রি, ওকে, ঠিক আছে। তাহলে আমরা সেই অনুযায়ী আগাবো ইনশাল্লাহ, সমস্যা নাই, আমি টাইম বের করবো না। ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি ওকে, ফোন থ্যাংক ইউ, নাম্বারটা হ্যাঁ পাঠিয়ে দিয়েছি, সালাম। ফোন নাম্বার মেসেঞ্জারে পেয়ে যাবেন। হ্যাঁ, আমি চেক করতেছি, শিওর। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সালাম।